আমাদের ক্লাসটা 2-1 মিনিটের মধ্যে শুরু হবে। ভাইয়া এখনই চলে আসবেন আমাদের মাঝে। আজকে ভূগোলে থাকবেন আমাদের আজিজ ভাইয়া, তোমাদের প্রাণপ্রিয় সবার আজিজ ভাইয়া। আর আছে আমাদের সাথে আছে কাউসার ভাইয়া। তো আজিজ ভাইয়া চলে আসছে আমাদের মাঝে মেবি। আজিজ ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাই, লেট করে ফেললাম নাকি? না আসসালামু ভাইয়া, আলাইকুম আজিজ সমস্যা ভাই। নেই। ওয়ালাইকুম আসসালাম, কি লেট হয়নি। অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো। পোলাপান হতাশ ভাইয়া আপনি না আসা পর্যন্ত। না না না, কি হতাশ? হতাশা বলতে কিছু আছে নাকি জীবনে? হতাশা আবার কি? হতাশা বলতে কিছু আছে নাকি? পোলাপান আপনার জন্য অপেক্ষায় আছে ভাইয়া, কখন আচ্ছা শুরু আচ্ছা করবেন আপনি? আচ্ছা আচ্ছা, এই যে শুরু হয়ে যাবে। আপনি একটু কথাবার্তা বলেন না। আজকে তো পর্বের মনে হয় প্রথম ক্লাস। আজকে প্রথম ক্লাস ছিল না, গতকালকে প্রথম ক্লাস ছিল? আজকে ভাইয়া প্রথম ক্লাস, আমি আজকে? পোলাপানের সঙ্গে কথা বলছি, তো তারপর আচ্ছা, আপনি কথা বলে শুরু করতে পারেন ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। শুরু করে দিচ্ছি। এখানে একটু একটা কাজ করা লাগবে, কাজটা একটু করে নিন, দাঁড়ান। কাউসার, তোমার কি অবস্থা? জি ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার আলহামদুলিল্লাহ তুমি মনে হয় একবার শুনছো। আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম দশম শ্রেণীর একাডেমিক প্রোগ্রাম 2021-এর সাধারণ গণিতের লেকচারে। আজকে মূলত হচ্ছে দ্বিতীয় পর্বের প্রথম ক্লাস। আমি আব্দুল আজিজ আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবো আগামী 90 মিনিট। আজকে ক্লাসটি আমি নিব, আর আমার সাথে হচ্ছে কিউ এন্ড এ থাকবে আপনাদের কাউসার ভাইয়া। টপিক রিলেটেড যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে সদা প্রস্তুত। যেহেতু দ্বিতীয় পর্বের প্রথম ক্লাস, অনেকে হয়তো বা নতুন আছেন, তো ইনস্ট্রাকশনস গুলো একটু ক্লিয়ার করে দেওয়া উচিত। তো আমি একটু বলে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। হয়তো বা মোক্তার ভাই একবার বলে দিয়েছে, আমি আরেকবার বলতেছি, কারণ বারবার বলে দেওয়া উচিত, তাও যাতে আপনারা হচ্ছে একটু কাইন্ডলি ওইভাবে কাজগুলো করেন। সেটা হচ্ছে কোশ্চেন করবেন, ঠিক আছে, কিন্তু আমি পুরাটা পড়ানোর পরে তারপর আপনি কোশ্চেনটা করবেন। পুরাটা পড়ানো বলতে আমি এটা বুঝাচ্ছি যে যখন আমি কিছু একটা বলছি তখন আপনার মেইন কাজ হচ্ছে ওই জিনিসটা শোনা। আপনি কোনো কিছু না লিখলেও কিন্তু অত একটা ইফেক্ট পড়বে না যদি হচ্ছে কি আপনি আমারটা ঠিকঠাক মতো শুনেন। কারণ লিখার জন্য আপনি ক্লাস নোটটা পরে আবার পেয়ে যাচ্ছেন। তো আপনি একটু কষ্ট করে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে দেখবেন যে মানে ফোকাস যতক্ষণ দিয়ে রাখতে পারবেন ক্লাসের মধ্যেই জিনিসগুলো তত বেশি ক্লিয়ার হয়ে যাবে আর কি। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, আমরা কেউ মানে অপ্রাসঙ্গিক প্রশ্ন করবো না, সেটা চ্যাট বক্সে হোক আর কিউ এন্ড এ হোক। কেউ অপ্রাসঙ্গিক প্রশ্ন করবো না। আর যেহেতু 10 বছর শিক্ষা জীবন অতিবাহিত করে এসেছেন, 10 বছর কি ঠিক না, 9 বছর, অলমোস্ট 9 বছর, তো আপনারা জানেন কোনটা প্রাসঙ্গিক আর কোনটা অপ্রাসঙ্গিক, এই জিনিসটা আপনারা জানেন। বা কোনো একটা কথা জাস্ট একটু বলার আগে, আমি সবসময় একটা কথা বলি, যে কোনো একটা কিছু বলার আগে জাস্ট একটু 3টা স্টেপ ফলো করলেই হয় আর কি। তো আপনাদের জন্য 3টা স্টেপ না, আপনাদের জন্য জাস্ট একটা স্টেপ দিয়ে হয়। সেটা হচ্ছে, ইজ ইট নেসেসারি? মানে আপনি যে জিনিসটা জিজ্ঞেস করতেছেন ওইটা কি দরকারি নাকি। ওইটা যদি দরকারি না হয় তাহলে হচ্ছে খামাখা হচ্ছে কি আপনি এখানে কোশ্চেনটা করাটা ঠিক হবে না, পরিবেশটা ঠিকঠাক মতো থাকে না আর কি। আচ্ছা, তো সালাম দিয়েছেন অনেকে, ওয়ালাইকুম আসসালাম। জীবন সহজ হবে ইনশাল্লাহ। জি জি। এ, বৃত্ত পড়তে পড়তে মাথা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা, কেমন আছেন জিজ্ঞেস করেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওকে, চলেন আমরা শুরু করি না, চলেন আমরা শুরু করি। ও, আজকে ক্লাস কোনো ইয়া নেই, বাড়ির কাজ নেই। বাড়ির কাজ গত ক্লাসের লাস্টে ছিল, কিন্তু হচ্ছে ওইটা আপনারা পারছেন, এটা আমরা আশা করি হচ্ছে কি আজকে ক্লাসটা শুরু করছি আর কি। ঠিক আছে। তো এখানে কি দেওয়া, এখানে দেওয়া হচ্ছে সারা জীবন কেন্দ্র দেওয়া ছিল, ব্যাসার্ধ দেওয়া ছিল, আজকে বলছে হচ্ছে বৃত্ত দেওয়া, কেন্দ্র বের করো। মানে উল্টা, যেমনটা আজকে উল্টা, আপনি কি বলছে, কেন্দ্র দেওয়া আছে বৃত্ত বের করো, সরি, বৃত্ত দেওয়া আছে কেন্দ্র বের করো। তো এই হচ্ছে কি আপনার বৃত্ত, আপনার বের করতে হবে হচ্ছে কেন্দ্র। তো কিভাবে করা যায়? আচ্ছা, আপনাদের কাছে আপনারটা জিজ্ঞেস করা হয়নি না, আপনারা কেমন আছেন এটা একটু যদি জানাই দিতেন, এটা একটু, এটা তো সরব আসছে। আপনারা কেমন আছেন একটু যদি জানাই দিতেন। আর যেমনই থাকেন না কেন আলহামদুলিল্লাহ এ লিখতে হবে, এটা হয়তো অনেকে জানেন না। যেমনই থাকেন না কেন আলহামদুলিল্লাহ এ লিখতে হবে। যারা নন মুসলিম তারা হচ্ছে গিয়ে অন্য কিছু, মানে অন্য কিছু বলতে ওয়াই লিখবেন আর কি। ও, মুয়াজ গত ক্লাসে লাস্টে কি একটা দিয়েছিলেন না? মুয়াজ গত ক্লাসে লাস্টে কি জানি একটা দিয়েছিলেন, ওটা হয়েছে, ওটা ওই ক্লাসের শেষেই সলভ হয়ে গেছিল, কিন্তু মনে নেই কি জানি দিয়েছিলেন।
আচ্ছা, ওকে, গুড, ভেরি গুড। হ্যাঁ অপূর্ব, তো জেনুইন ব্রাদারই তো আমরা ভাই। এটা অধ্যায় 8, এটা অধ্যায় 8। আচ্ছা, তো চলেন আমরা শুরু করি, ঠিক আছে। তো আমাদেরকে একটা কি দেওয়া, বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া, আপনাকে বলছে হচ্ছে কেন্দ্র নির্ণয় করতে হবে। তো কিভাবে কেন্দ্র নির্ণয় করা যাবে? কেন্দ্র নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটার যে কোনো দুইটা জ্যা আঁকবো, যে কোনো দুইটা জ্যা। এদিকে একটা জ্যা আঁকলেন, আর মনে করেন এদিকে একটা জ্যা আঁকলেন। এই বৃত্তের যে কোনো দুইটা জ্যা আঁকবেন। জ্যা আঁকার পর ওই জ্যা দুইটাকে আপনি সমদ্বিখণ্ডন করে দিবেন। জ্যা আঁকার পর ওই জ্যা দুইটাকে আপনি কি করবেন, সমদ্বিখণ্ডন করে দিবেন। তো এই জ্যাটাকে মনে করেন আমি সমদ্বিখণ্ডন করলাম। তো সমদ্বিখণ্ডন করার পরে সমদ্বিখণ্ডিত জ্যাটা হচ্ছে দেখতে এরকম। এই সমদ্বিখণ্ডন করার পরে সমদ্বিখণ্ডিত জ্যাটা দেখতে এরকম। তারপর এই যে আরেকটা জ্যা দেখতে পাচ্ছেন, এটাকেও আপনি সমদ্বিখণ্ডন করে দিবেন। আরেকটা জ্যা যেটা দেখতে পাচ্ছেন এটাকেও আপনি সমদ্বিখণ্ডন করে দিবেন। তো চলেন এটাকে সমদ্বিখণ্ডন করে দিই, এইটা হচ্ছে সমদ্বিখণ্ডিত রূপ। তো আমরা এটাকে যদি সমদ্বিখণ্ডন করে দিই, তাহলে দেখি তারা কোথায় ছেদ করে। এই যে তারা এই জায়গায় ছেদ করে। তো এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। এটাই হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। তাহলে কি করলাম ভাইয়া, কোন একটা বৃত্ত চাপ দেওয়া থাকুক আর হচ্ছে একটা বৃত্ত দেওয়া থাকুক, কোনো কথা নাই, আমরা দুইটা জ্যা আঁকবো। আমরা দুইটা জ্যা আঁকবো। জ্যা আঁকার পর ওই দুইটা জ্যাকে সমদ্বিখণ্ডন করে দিব। ওই দুইটা জ্যাকে আমরা সমদ্বিখণ্ডন করে দিব। এটা একটা সমদ্বিখণ্ডক, এটা আরেকটা সমদ্বিখণ্ডক। ওই সমদ্বিখণ্ডক দুইটা যেই বিন্দুতে মিলিত হবে সেটাই হচ্ছে ওই বৃত্তচাপ বা ওই বৃত্তের কেন্দ্র। সহজ ভাষায় ওই বৃত্তচাপ বা ওই বৃত্তের কেন্দ্র। ঠিক আছে। আজকে ক্লাসের শেষে একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা সুন্দর। ক্লাসের শেষে যে হোমওয়ার্কটা আছে, হোমওয়ার্কটা সুন্দর, বুঝছেন। হোমওয়ার্কটা করতে আপনার আহ, মস্তিষ্কে প্রখর ব্যবহার করা লাগবে আর কি। আচ্ছা, তো এই হচ্ছে কি অবস্থা, এটা নিয়ে আমার মনে হয় কারো কোনো ডাউট নেই যে আমরা কিভাবে কেন্দ্রটা বের করলাম, তাই না? দুইটা জ্যা কি সমান হতে হবে? না, দুইটা জ্যা সমান হতে হবে না। ভাই এটা কত নাম্বার সম্পাদ্য? নাম্বারটা তো ভাই মনে নাই, একটু দেখেন না, 8.5-এর আগে একটু দেখেন। সম্পাদ্য 6 মনে হয়, 6 কি 6-7 এরকম হবে, 6 সম্ভবত। আহ তারপর কেন্দ্র বরাবর হয় নাই, একটু থাকবে, একটু উপর আরে কেন্দ্র মানে আপনি আপনি এটা তো ফ্রি হ্যান্ডে আঁকা, আপনি আঁকলে কেন্দ্র বরাবরই হবে। র্যান্ডমলি নিলে হবে, হ্যাঁ র্যান্ডমলি নিলে হবে। যে দুটির কোনো সাধারণ বিন্দু থাকলেও সমস্যা নাই, মানে আপনি বলতে চাচ্ছেন এরকম যে ভাই বৃত্তটা যদি এরকম হয় আর একটা জ্যা যদি এরকম হয়, আরেকটা জ্যা যদি এরকম হয়, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। দুইটা জ্যা হইলেই হবে। এখন জ্যা দুইটা আপনি যেভাবে আঁকেন ওই বৃত্তে, ঠিক আছে, এটা সমস্যা না। সম্পাদ্য 6, এটা হচ্ছে সম্পাদ্য 6। আচ্ছা, এবার আসেন হচ্ছে সম্পাদ্য 7। কি বলছে এখানে? বৃত্তের কোন বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। তো বাচ্চাদের খেলা। আচ্ছা, তো আসেন আমরা বৃত্তের কোন একটা বিন্দুতে স্পর্শক আঁকি। তো এটা হচ্ছে আপনার একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের যে কোনো একটা বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকবো। এই বৃত্তের যে কোনো একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকবো। তো মনে করেন এই বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকবো, ঠিক আছে। যে কোনো একটা বিন্দু বলছে, আমরা মনে করি এই বিন্দুতে একটা স্পর্শক আঁকবো। তো স্পর্শক আঁকার জন্য আমরা কি করতে পারি, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কেন্দ্রের সাথে এই বিন্দুটা যোগ করে দিবেন। যে বিন্দুতে আপনি স্পর্শক আঁকবেন, বৃত্তের যেই বিন্দুতে আপনি স্পর্শক আঁকবেন, কেন্দ্রের সাথে ওই বিন্দুটা যোগ করে দিবেন। কেন্দ্রের সাথে ওই বিন্দু যোগ করে দেওয়ার পর এখানে আপনি জাস্ট একটা লম্ব আঁকবেন, ওই বিন্দুতে একটা লম্ব আঁকবেন। কেন্দ্রের সাথে এই বিন্দুটা যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর এই বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। তো লম্বটাই হচ্ছে আমার স্পর্শক। এটা আপনারা পারেন, বুঝছেন, এগুলো আসলে বলার কিছু নেই। আপনারা যথেষ্ট উচ্চ শিক্ষিত, আপনারা এটা পারেন, জানি। আচ্ছা, এটা এটা এরকম হবে, এটা এরকম হবে, ঠিক আছে। তো আমরা কি করলাম, এই কেন্দ্রের সাথে এটা যোগ করে দিলাম, এরপরে হচ্ছে কি এখানে একটা লম্ব আঁকলাম, ওইটাই হচ্ছে আমার সেই নির্ণেয় স্পর্শক। ঠিক আছে। তো এটা নিয়ে আশা করি কোনো ডাউট নেই। এটা হচ্ছে 7 নাম্বারটা, এটা হচ্ছে আপনার 7 নাম্বার সম্পাদ্যটা। আচ্ছা, এবার আসেন পরেরটা কি দেওয়া বলছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটি স্পর্শক আঁকতে হবে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটি স্পর্শক আঁকতে হবে। তো এটা একটু অন্যরকম হবে। তো এটা মনে করেন একটা বৃত্ত, এইটা মনে করেন আপনার একটা বৃত্ত। এখন আপনাকে বলছে এই বৃত্তের, একটু ছোট করে দিতে হবে, এটা এটা আঁকবো, এটা কম্পাস দিয়ে আঁকবো, দাঁড়ান। এই যে এটা একটা বৃত্ত, এই বৃত্তের বহিস্থ যে কোনো একটা বিন্দু, এই বৃত্তের বহিস্থ যে কোনো একটা বিন্দু, সেটা মনে করেন আপনি দেখতে এইটার মতো। এই যে এটা হচ্ছে আপনার এই বৃত্তের বহিস্থ একটা বিন্দু, আর এই বৃত্তের কেন্দ্র মনে করেন হচ্ছে আপনার এটা, এটা মনে করেন এই বৃত্তের কেন্দ্র। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই কেন্দ্র আর বহিস্থ বিন্দুটা ফার্স্টে যোগ করে দিব। আমরা সবার প্রথমে এই কেন্দ্র আর বহিস্থ বিন্দুটা যোগ করে দিব। যোগ করে দেওয়ার পর এই যে রেখাংশটা দেখতে পাচ্ছেন, এই রেখাংশটাকে অর্ধেক করব। কি বলছি, যে রেখাংশটা আমরা দেখতে পাচ্ছি ওপি, এই ওপি কে সমদ্বিখণ্ডন করব। ওপি কে সমদ্বিখণ্ডন করি, সমদ্বিখণ্ডন।
আজকে ব্রেকে একটা কোশ্চেন করবো, বুঝছেন? তো কোশ্চেনটার উত্তর হচ্ছে আপনারা 5% মানুষ পারবেন সর্বোচ্চ, কিন্তু ইন্টারেস্টিংলি অ্যান্সার দিবেন কিন্তু মোর দেন 90% মানুষ, কিন্তু পারবেন হচ্ছে 5% মানুষ। তো এটা হচ্ছে কি অনেকটা কি জানি বলে আপনার প্রেডিকশন, অনুমান, ঠিক আছে? তো আপনারা হচ্ছে আজকে আমাকে ভুল প্রমাণ করবেন ব্রেকে, ঠিক আছে? অঙ্কটা সুন্দর। গতকালকে হচ্ছে গিয়ে মানে 3টা ব্যাচে দিয়ে হচ্ছে গিয়ে মজা পেয়েছি, দেখলাম যে ভালোই, মানে গেস করলে গেস মিলে গেলে ভালোই লাগে আর কি, এটাই আর কি, আর কিছু না। তো আমরা কি করবো এখন, ওপি কে সমদ্বিখণ্ডন, এটা ব্রেকে হবে, আমরা ওপি কে সমদ্বিখণ্ডন করবো। So, এটা হচ্ছে আপনার ওপি, এই ওপিটাকে আমরা সমদ্বিখণ্ডন করবো। So, সমদ্বিখণ্ডন করলে মনে করেন এরকম একটা জায়গায় আসে আর কি, এই যে ওপি কে সমদ্বিখণ্ডন করলে মনে করেন এরকম একটা জায়গায় আসে, ঠিক আছে? তো এটার নাম কি দিলাম, এটার নাম দিলাম হচ্ছে জি। তো এখন আমরা যে কাজটা করব, এই জি কে কেন্দ্র করে, এই জি কে কেন্দ্র করে, জি কে কেন্দ্র করে ও জি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও জি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও জি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও জি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তই আঁকি, আমার তো এই আঁকি, একটা বৃত্তই আঁকি, বৃত্তচাপ আঁকা লাগবে না, বৃত্তচাপ আঁকলে আবার আরেক আরেক ঝামেলা করবেন আপনারা, একটা বৃত্ত আঁকি, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, জি কে কেন্দ্র করে ও জি, পুরো প্রপারলি লিখে দিয়েছি, জি কে কেন্দ্র করে ও জি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তো আমার বৃত্তটা দেখতে কিরকম হবে ভাইয়া? আমার বৃত্তটা দেখতে হবে, বৃত্তটা একটু ফ্রি হ্যান্ডে আঁকতেছি তো, সবাই একটু মাপ টাপ করে দিয়ে আর কি। বৃত্তটা দেখতে যে কিরকম হয় আল্লাহ জানে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বৃত্ত, ও বৃত্ত, ও বৃত্ত রে, বৃত্ত, বৃত্ত ঠিকঠাক থাকে, ঠিক থাকে, ইয়েস, চলে, তাও চলে, তাই না? ঠিক আছে না, কাজ মোটামুটি বৃত্তের মতো হয়েছে না মোটামুটি? জি ভাই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, আমার দলের লোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, জি কে কেন্দ্র করে ও জি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকলাম। তো এইটা হচ্ছে গিয়ে এই বৃত্তটা আপনার যেই দুইটা পয়েন্টে ছেদ করে, এই যে এইটা একটা পয়েন্ট আর এইটা একটা পয়েন্ট, এই বৃত্তটা যেই দুইটা পয়েন্টে ছেদ করে, এটা একটা পয়েন্ট নাম হচ্ছে কিউ, আর এটা আরেকটা পয়েন্ট নাম হচ্ছে আর। এইটা একটা কিউ আর এটা হচ্ছে একটা আর। আমরা এখন এই দুইটা যোগ করে দিব, জীবন সহজ। আমরা এখন কি করব, এই দুইটা যোগ করে দিব, এই যে এইটা আর এটা যোগ করে দিব, এই যে পি আর আর যোগ করে দিব, আর কিউ আর পি যোগ করে দিব, এই দুইটাই হচ্ছে আমার স্পর্শক। তো এখন আপনার উৎসুক মনে প্রশ্ন জাগবে যে ভাই এটা আপনি বুঝলেন কেমনে, যে এই যে এইভাবে করে আমরা কর্মটা সম্পাদন করিলে আমাদের আসল কর্মটা সম্পাদিত হইয়া যায়, এটা আমরা বুঝবো কিভাবে? যে এটাই যে আমাদের স্পর্শক, এটার কোনো প্রমাণ আছে নাকি? যে এটাই যে ওই বৃত্তের দুইটা স্পর্শক, এটার কোনো প্রমাণ আছে নাকি? হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রমাণ আছে, একটু খেয়াল করেন। প্রমাণটা হয়তো অনেকেই বুঝবেন না, কিন্তু একটু চেষ্টা করলে বুঝতে পারেন। সেটা হচ্ছে এরকম, যে আমি চলেন এইটার এটা যোগ করে দিই, এই যে এইটার এটা যোগ করে দিই, এইটার এটা যোগ করে দিই। তো এখন ভাইয়া কোন একটা বিন্দুতে স্পর্শক কিভাবে এঁকেছি আমরা? স্পর্শক আঁকার সিস্টেমটা হচ্ছে, এই যে এই বিন্দুটাতে যদি আমি একটা পারপেন্ডিকুলার আঁকি, একটা পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার না, এটাকে কি বলে, লম্ব। এই বিন্দুটাতে যদি আমরা একটা লম্ব আঁকি, সেটাই তো আমার স্পর্শক, তাই না? তো এখন খেয়াল করেন, এই কিউ বিন্দুতে এটা কি ও কিউর সাথে লম্ব নাকি? কিউ বিন্দুতে এটা ও কিউর সাথে লম্ব নাকি, এটা একটু খেয়াল করেন। অবশ্যই এটা ও কিউর সাথে লম্ব। কেন এটা লম্ব ভাইয়া? কারণ এই যে ওপিটা দেখেন, ওপিটা হচ্ছে এই যে বড় বৃত্তটার ব্যাস। তো ওপিটা যদি বৃত্তের ব্যাস হয়ে থাকে, তাহলে আপনার ও কিউপি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ও কিউপিটা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি মানে হচ্ছে এই যে পি কিউ আমি দেখতে পাচ্ছি, এই পি কিউটা আমার স্পর্শক। একেবারে সিমিলার লজিকে আমি বলতে পারি এই ও আর পি এটাও আমার স্পর্শক, একেবারে সিমিলার লজিকে। কারণ ওপিটা হচ্ছে আমার বৃত্তের ব্যাস, আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তো এই বৃত্তের ব্যাসার্ধের সাথে এটা যদি লম্ব ভাবে থাকে, তার মানে এটা স্পর্শক। তো এটা যদি বৃত্তের ব্যাস হয়, এটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ। এই যে ও আর পি এটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এটা 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যেহেতু, তার মানে এটা অবশ্যই স্পর্শক। সো প্রমাণটা আসলে আপনার অত একটা বোঝার দরকার নাই, এটা ইনটিউশন দিয়ে নিজে নিজেই বোঝা যায়। কিন্তু তাও যদি আপনার সমস্যা হয়, আপনার এখন আপাতত যে জিনিসটা জেনে রাখা উচিত, সেটা হচ্ছে হাউ টু ড্র দিস ফিগার, মানে কিভাবে চিত্রটা আঁকতে হয়। So, আমরা কি করেছি ভাই, পুরো জিনিসটা আরেকবার কুইক রিভিউ করে দিচ্ছি। পুরো জিনিসটা মনোযোগ দিয়ে শুনেন। আমাকে একটা বৃত্ত দিয়ে দিয়েছিল, বৃত্ত দিয়ে বলেছে তার একটা বহিস্থ বিন্দু আছে, এই বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তের দুইটা স্পর্শক টানেন। তা আপনি কি করবেন, এই বৃত্তের কেন্দ্রটা আর এই বহিস্থ বিন্দু দুইটা যোগ করে দিবেন। যোগ করে দেওয়ার পর যে রেখাংশটা পাবেন, সেই রেখাংশটাকে আপনি আস্তে করে সমদ্বিখণ্ডন করে দিবেন। সমদ্বিখণ্ডন করার পর এরকম একটা বিন্দু পেলেন। ওই বিন্দুটাকে কেন্দ্র করে এতটুকু ব্যাসার্ধ নিয়ে,
ওই বিন্দুটাকে কেন্দ্র করে এতটুকু ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবেন। ওই বিন্দুটাকে কেন্দ্র করে এতটুকু ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবেন। যেই দুইটা বিন্দুতে ছেদ করতেছে ওই দুইটা বিন্দু জাস্ট যোগ করে দিবেন। যেই দুইটা বিন্দুতে ছেদ করতেছে ওই দুইটা বিন্দু যোগ করে দিবেন, জীবন সহজ, আপনার প্রমাণ হয়ে গেছে। এটাই হচ্ছে আপনার স্পর্শক দুইটা, এটাই হচ্ছে আপনার স্পর্শক দুইটা। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বুঝছেন, এখানে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। যারা যারা বুঝছি তারা আলহামদুলিল্লাহ এ লিখে দিব। আচ্ছা, ও একটা রেডিমেড সার্কেল বসায় দেওয়া যেত। হ্যাঁ হ্যাঁ, রেডিমেড সার্কেল বসায় দেওয়া যেত। নো ফিল সার্কেল ইউজ করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, পরের বার থেকে নো ফিল কেন, এই সার্কেল গুলো তো দেখতে সুন্দরই লাগে আমার কাছে। নো ফিল সার্কেল দিব, আচ্ছা ঠিক আছে, পরের বার নো ফিল সার্কেল দিব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, পরের বার নো ফিল সার্কেল দিব। আচ্ছা ওকে, তো এই হচ্ছে গিয়ে অবস্থা আমাদের। এবার আসেন আমরা একটু পরেরটায় যাই। একজন লিখছে ওপি কি আন্দাজে নিব? হ্যাঁ, পি বহিস্থ বিন্দুটা আমরা আন্দাজে নিব। পি বহিস্থ বিন্দুটা আমরা আন্দাজে নিব। হ্যাঁ, এটা নিয়ে কথা হবে সাবিয়া শহীদ স্নেহা, এটা নিয়ে কথা হবে ব্রাদার, একটু পরে এটা নিয়ে কথা হবে, কোনো সমস্যা নেই। আহ উম, আচ্ছা ওকে, আচ্ছা বিডিএমও কালকেও বিডিএম এর একটা কোশ্চেন দিছিল, এটা সলভ করে নিতে আমরা। বিডিএম এর কোশ্চেন হচ্ছে কি, বই পড়তে হবে, একটু একটু বইটাই পরে হচ্ছে নিজের বের করতে হবে আর কি। করে যদি দেই তাহলে আর হইলো কি, তাই না? কারণ এই কোশ্চেনটা আপনার পরীক্ষায় আসবে না, তাই না? তো ওই কোশ্চেনগুলো দেওয়ার একমাত্রই কারণ থাকে না, তো বিডিএম এর কোশ্চেন ওখানেই সলভ দিয়ে দিত, তাই না? নর্মালি সলভ কিন্তু পাওয়া যায় না, সবগুলো কোশ্চেনই পাবেন আপনি। আচ্ছা, মানে ওইটা দেয় হচ্ছে গিয়ে জাস্ট যারা পারবে না তারা হচ্ছে গিয়ে এটা চেষ্টা করতে থাকবে, ওই টাইমের মধ্যে পারাটা তো কষ্ট করি, তারা যাতে পরবর্তীতে এটা নিয়ে চিন্তা করতে থাকে আর কি। কারণ আমাদের ওই অঙ্কগুলাই থাকে একটু জাস্ট চিন্তা ভাবনা করার জন্য। আচ্ছা, এখন আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে হচ্ছে পরিবৃত্ত আঁকতে। কোন একটা ত্রিভুজ দেওয়া আছে, পরিবৃত্ত আঁকতে। তো পরিবৃত্ত আঁকার আগে আমি আপনাদেরকে একটু তিনটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, যে হোয়াট ইজ পরিকেন্দ্র বা সার্কামসেন্টার বলে ইংলিশে, তারপরে কোনটা হচ্ছে লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু বলে। আপনাদের 9-10-এ দেখতেছি এটা বেশি লম্ব বিন্দু বলে আর কি, কিন্তু এটা লম্ব কেন্দ্র বলা যায়, কোনো সমস্যা নেই। লম্ব বিন্দু বলেন, লম্ব কেন্দ্র বলেন, একই জিনিস। পরিকেন্দ্র কি, লম্ব বিন্দু কি, আর হচ্ছে ভর কেন্দ্র কি, এই তিনটা জিনিস আমরা জানবো। এই তিনটা জিনিস আমরা জানবো, অনেকে আমরা আগে থেকে জানি, তারা আমরা আবার জানবো। পরিকেন্দ্র কিভাবে? পরিকেন্দ্র হচ্ছে, মনে করেন এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রটা হচ্ছে পরিকেন্দ্র। কি বলছি? এই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রটা হচ্ছে পরিকেন্দ্র। তো এখন পরিবৃত্ত কি? পরিবৃত্ত হচ্ছে এই ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে যে বৃত্তটা যাবে সেটাই হচ্ছে গিয়ে এই ত্রিভুজের পরিবৃত্ত। আর এই পরিবৃত্তটার কেন্দ্রটাই হচ্ছে পরিকেন্দ্র। তো ভাই পরিকেন্দ্রটা বের করে কিভাবে? কোন একটা ত্রিভুজের পরিকেন্দ্রটা বের করে কিভাবে? পরিকেন্দ্র বের করার সিস্টেমটা হচ্ছে, মনে করেন এটা হচ্ছে আপনার ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে আপনি সমদ্বিখণ্ডন করে দেন, যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডন করে দেন। সো এই বাহুটা, এই বাহুটাকে সমদ্বিখণ্ডন করে দিলাম, আর এই বাহুটাকে সমদ্বিখণ্ডন করে দিলাম। এই যে এই বাহুটা আর এই বাহুটাকে সমদ্বিখণ্ডন করে দিলাম, তারা মনে করেন এই যে এই এরকম একটা জিনিস আসবে, আর এইখানে মনে করেন এরকম একটা জিনিস আসবে। ঠিক আছে, যে তারা যেই বিন্দুতে ছেদ করেছে সেটাই হচ্ছে পরিকেন্দ্র। তো পুরো জিনিসটা আরেকবার বলি না। পরিকেন্দ্র কি? পরিকেন্দ্র হচ্ছে কোনো একটা ত্রিভুজের পরিবৃত্তের যে কেন্দ্র সেটাই হচ্ছে পরিকেন্দ্র। আচ্ছা, তাহলে পরিবৃত্তটা কি? পরিবৃত্তটা হচ্ছে ওই ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে যে বৃত্তটা যাবে সেটাই হচ্ছে ওই ত্রিভুজের পরিবৃত্ত। আর পরিকেন্দ্রটা তাহলে কিভাবে ডিটারমাইন করে? পরিকেন্দ্র ডিটারমাইন করার সিস্টেম হচ্ছে, যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডন করে দিবেন, যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডন করে দিবেন, যে কোনো দুইটা বাহু, এই ত্রিভুজে যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডন করে দিবেন। সমদ্বিখণ্ডন করে দেওয়ার পর যেই বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাই হচ্ছে আপনার পরিকেন্দ্র। বেশ 2-3 বার করে বলছি, বুঝার কথা আর কি। তো এটা হচ্ছে পরিকেন্দ্র গেল। লম্ব বিন্দু কি ভাই? লম্ব বিন্দু হচ্ছে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থেকে তাদের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থেকে তাদের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে গিয়ে লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্রও বলে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা 9-10-এ দেখা যাচ্ছে সব জায়গায় লম্ব বিন্দু লিখতেছে, লম্ব কেন্দ্র লিখেন আর কি, কিন্তু এটাকে লম্ব কেন্দ্র বললেও কোনো সমস্যা নাই। ইংলিশে বলা এটাকে অর্থ সেন্টার। আচ্ছা, তো আবার আবার বলি কথাটা, একটা ত্রিভুজের তিনটা শীর্ষ থেকে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত লম্ব ত্রয়ের ছেদবিন্দুটাই হচ্ছে আমার লম্ব বিন্দু। এই গেল। এবার আসেন হচ্ছে ভর কেন্দ্রটা কি? ভর কেন্দ্রটা হচ্ছে দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দ্য মিডিয়ানস, মানে একটা ত্রিভুজের তিনটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে ভর কেন্দ্র।
একটা ত্রিভুজের তিনটা, না লম্ব কেন্দ্র লিখলে পাপ হবে না, কিন্তু লম্ব বিন্দু লেখেন, এটাই ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অন্তবৃত্তের কেন্দ্রে আলাদা কোনো নাম নাই, বুঝছেন, অনেকে অন্তকেন্দ্র বলে কিন্তু আলাদা কোনো নাম নাই, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি বললাম ভরকেন্দ্র। ভরকেন্দ্র কি? ভরকেন্দ্র হচ্ছে একটা ত্রিভুজের মধ্যমা গুলা যে বিন্দুতে ছেদ করে। একটা ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে, এইটা মনে করেন একটা মধ্যমা, এইটা মনে করেন আরেকটা মধ্যমা, এইটা মনে করেন আরেকটা মধ্যমা। এই তিনটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে গিয়ে আপনার ভরকেন্দ্র, ঠিক আছে। এটা হচ্ছে মধ্যমা ত্রয় ছেদবিন্দু। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের কেন্দ্র কেন্দ্র কেন্দ্র, মানে হচ্ছে পরিকেন্দ্র, লম্বকেন্দ্র আর হচ্ছে ভরকেন্দ্র নিয়ে কথাবার্তা। তো এইবার আসেন হচ্ছে আমরা এই ত্রিভুজের পরিবৃত্তটা কিভাবে আঁকতে হয় সেটা দেখি, চলেন। তো এটা হচ্ছে আপনার একটা ত্রিভুজ, এখন আঁকবো হচ্ছে এটার একটা পরিবৃত্ত। তো কি করব আমরা হচ্ছে জাস্ট এটার যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডন করে দিব। এটা একটা, এই যে এটা একটা সমদ্বিখণ্ডক, এই যে এটা হচ্ছে আপনার একটা সমদ্বিখণ্ডক, আবার এটার একটা, এটা হচ্ছে আরেকটা সমদ্বিখণ্ডক, এইটা একটা সমদ্বিখণ্ডক আর এইটা আরেকটা সমদ্বিখণ্ডক। এই সমদ্বিখণ্ডক গুলা যেই বিন্দুতে মিলিত হবে, এই সমদ্বিখণ্ডক দুইটা যেই বিন্দুতে মিলিত হবে সেটাই হচ্ছে আপনার পরিকেন্দ্র। কোন একটা ত্রিভুজের দুইটা বাহু সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে আমার পরিকেন্দ্র। এখন এই পরিকেন্দ্রটাকে কেন্দ্র করে, এই পরিকেন্দ্রটাকে কেন্দ্র করে অর্থাৎ ওকে কেন্দ্র করে আমরা কি করব, ওকে কেন্দ্র করে লিখে দিই এটা, ওকে কেন্দ্র করে ও এ, আচ্ছা লিখতে সুবিধা লাগতেছে না কেন, আচ্ছা হ্যাঁ, ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকি, জীবন সহজ, আপনার পরিবৃত্ত হয়ে গেছে। এখন এটা আমি ফ্রি হ্যান্ডে আঁকতেছি, সবাই মাপটাপ করে দিয়েন, নাও হওয়ার চান্স বেশি। সুন্দর, যা ভাবছিলাম তাই, সুন্দর হচ্ছে না, তুমি একটু ঠিকঠাক মতো হও না ভাই, একটু একটু মোটামুটি এটা চলে, মোটামুটি চলে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার পরিবৃত্ত, এটা হচ্ছে আমার পরিবৃত্ত। তো পরীক্ষার সময় দেখবেন এক শ্রেণীর মানুষ আছে বুঝছেন, তাদের পরিবৃত্তটা আঁকার সময় এই দুইটা মিলে, এই দুইটা মিলে ঠিক আছে, কিন্তু এইটা মিলে না, তারপরে যে আল্লাহ দিলে মানে রং পেন্সিলের মতো ইয়ে করে যে এই জায়গাটা এরকম করে দেয় বুঝছেন। এক শ্রেণীর মানুষ আছে যে দুইটা মিলছে আরেকটা মিলে নেই, কোনো সমস্যা নেই, এটাকে একবারে বোল্ড করে দেয়, তারপরে হচ্ছে কি কোনো মতে মিলিয়ে দেয়। কিন্তু একটু চেষ্টা করেন একটু মাপটা হচ্ছে ঠিকঠাক মতো নেওয়া, তাহলে হচ্ছে কি মিলবে ইনশাল্লাহ, শিওর বুঝছেন, মিলবে ইনশাল্লাহ শিওর, কোনো সমস্যা হবে না। এক শ্রেণীর মানুষ এই কাজটা করে। আচ্ছা আচ্ছা, আসেন এবার আমরা পরেরটায় যাই। এখানে কি বলছে ভাই, কোন নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। কোন নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত কিভাবে আঁকতে হয়? আচ্ছা, অন্তর্বৃত্ত আঁকার আগে তো অন্তর্বৃত্ত বোঝা লাগবে, অন্তর্বৃত্তটা কি। তো আসেন আমরা অন্তর্বৃত্তটা কি এটা আগে একটু বুঝি। সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকা মানে হচ্ছে এমন ভাবে একটা বৃত্ত আঁকবেন, এই ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকা মানে হচ্ছে আপনি এমন ভাবে একটা বৃত্ত আঁকবেন যাতে হচ্ছে আপনার এই বৃত্তটার তিনটা স্পর্শক হয় ওই ত্রিভুজের তিনটা বাহু। আবার বলতেছি কথাটা, এই বৃত্তটার আমরা এই ত্রিভুজের ভিতরে আমরা এমন একটা বৃত্ত আঁকবো, মানে বৃত্তটা এমন ভাবে আঁকবো যাতে এই যে তিনটা বাহু দেখতে পাচ্ছেন, এই তিনটা বাহু যাতে এই বৃত্তের তিনটা স্পর্শক হয়ে যায়, এই বৃত্তের জাস্ট তিনটা স্পর্শক হয়ে যাবে এই তিনটা বাহু। তো এই ভিতরে এই বৃত্তটাই হচ্ছে আপনার অন্তর্বৃত্ত। তো এটা আঁকার সিস্টেমটা কি, এটা আঁকার সিস্টেমটা হচ্ছে আমরা যে কোনো দুইটা কোণকে সমদ্বিখণ্ডন করে দিব, আমরা এই ত্রিভুজের যে কোনো দুইটা কোণকে সমদ্বিখণ্ডন করে দিব। তো এই দুইটা কোণকে মনে করেন সমদ্বিখণ্ডন করে দিলাম, এই দুইটা কোণকে সমদ্বিখণ্ডন করে দেওয়ার পর এটা এখানে মিলিত হইলো, এটা হচ্ছে এইখানে মিলিত হইলো, এটা এখানে মিলিত হইলো আর এটা এইখানে মিলিত হইলো। তো এই দুইটা সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হইলো ওই বিন্দু থেকে, এই দুইটা সমদ্বিখণ্ডক যেই বিন্দুতে মিলিত হইলো ওই বিন্দু থেকে আমরা কি করলাম আরেকবার বলি না, যে কোনো দুইটা কোণকে সমদ্বিখণ্ডন করবেন, এটা এই কোণ এই কোণ হইতে পারে, এই কোণ এই কোণ হইতে পারে, এই কোণ এই কোণ হইতে পারে, যে কোনো দুইটা কোণ হইতে পারে। সমদ্বিখণ্ডন করার পর তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। এবারে ও বিন্দু থেকে এই তিনটা বাহুর যে কোনো একটা বাহুর উপরে আপনি একটা লম্ব আঁকেন, যে কোনো একটা বাহুর উপরে। তো কোনো একটা বিন্দু থেকে কোনো একটা বাহুর উপরে লম্ব আঁকি কিভাবে, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা কিছু মানুষ ভুলে গেছি। তো যারা ভুলে গেছি তাদেরকে একটু মনে করায় দেওয়ার জন্য, যে ভাই এই বিন্দু থেকে এই রেখাংশের উপরে লম্ব আঁকার জন্য আমরা যে কোনো এই যে এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, আঁকার পর এই যে দুইটা বিন্দু পাবো, এই দুইটা বিন্দু পাওয়ার পর এইখানে বসিয়ে
মনে করেন এ একটা বিন্দু পেলাম, বি একটা বিন্দু পেলাম, এই বিন্দুতে বসিয়ে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। আবার বি বিন্দুতে কম্পাস বসিয়ে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এবারে যে এইটুকু যোগ করে দিব, এইটুকু যোগ করে দিব, পরেরটুকু আসলে করার দরকার নেই, যে এইটুকু যোগ করে দিব, এটাই হবে হচ্ছে আপনার লম্বটা। এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দিবেন, এটাই হবে হচ্ছে আপনার লম্বটা। ঠিক আছে, তো আমরা এই কাজটাই করব, এই ও বিন্দুকে কেন্দ্র করে একটা লম্ব আঁকবো আর কি। ও বিন্দুকে কেন্দ্র করে এইখানে আমরা একটা লম্ব আঁকবো। এই লম্বটার সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখন একটা বৃত্ত এঁকে ফেলবো। এটা একবার পারফেক্ট আলুর মতো হবে মনে হচ্ছে। না 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 না, তাও তো চলে চলে, বৃত্তের মতো হয়েছে। এখন ওই যে ওই শ্রেণীর মানুষের মতো একটু বোল্ড করে দিব, এইটা এই যে লাগাই দিব, এই যে লাগছে। ঠিক আছে, তো আমরা কি করব এরপরে, যে এই মানে এই লম্বটার সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবেন। এই লম্বটার সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এঁকে দিবেন, শেষ, জীবন সহজ। ঠিক আছে, আচ্ছা, তো এখানে এত কঠিন কিছু না। লম্বা আকারটা আরেকবার বলবো? আচ্ছা ঠিক আছে, আরেকবার বলি। এটা একটা রেখাংশ দেওয়া আছে, এটা একটা বিন্দু দেওয়া আছে। তা আপনি এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবেন। এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবেন। তো ওই বৃত্তচাপটা মনে করেন দুইটা বিন্দু ছেদ করলে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তারপর এ বিন্দুকে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, বি বিন্দুকে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ। এরপর স্কেল বসাবেন, এই বিন্দু আর এই বিন্দু বরাবর স্কেলটা বসাবেন। স্কেল বসানোর পরে যে এতটুকুই হচ্ছে আপনার লম্বটা আর কি। পুরোটা, অনেকে পুরোটা যোগ করে দেয়, যোগ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। বা এই আমার মেইনলি দরকার হচ্ছে লম্বটা, এই এতটুকু আমার লম্ব। আচ্ছা আচ্ছা, ওকে। ভরকেন্দ্র আর লম্ববিন্দুর পার্থক্য কি, কি বলেন ভাই? ভরকেন্দ্র হচ্ছে মধ্যমাদয়ের ছেদবিন্দু, আর লম্ববিন্দু হচ্ছে লম্বগুলার ছেদবিন্দু, তাই না? লম্ব ছাড়াও তো আঁকা যেত। আম, লম্ব ছাড়া, না, লম্ব ছাড়া আঁকা যেত না, লম্ব ছাড়া আঁকা যেত না, লম্ব ছাড়া আঁকা যেত না ব্রো। ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ দিব? না না, ওইটা নিয়ে তো একটু সমস্যা আছে, ওইটা নিয়ে তো একটু কথা বলবো একটু পরে। জীবনে একটা পোল কোশ্চেন আসবে, তো পোল কোশ্চেনটা কই? অনেকক্ষণ হয়ে গেলে কোনো পোল কোশ্চেন আসতেছে না। আচ্ছা, আমরা কি পোল কোশ্চেনটা, হ্যাঁ আমরা পোল কোশ্চেনটা আগে নিয়ে নিই, তারপর আমরা হচ্ছে ওইটা করবো। দাঁড়ান দেখি, সবাই একটু এই পোলে পার্টিসিপেট করেন তো, দেখি আপনাদের অবস্থাটা কি। ভাই ওইখানে এই যে ক নাম্বার অপশনটা রি কেন্দ্র লেখা, ওইটা পরিকেন্দ্র। এ নাম্বার অপশনটাতে রি কেন্দ্র লেখা, ওইটা পরিকেন্দ্র ভাই। ওই রি এর আগে পটা উঠে নেই আর কি, একটু হালকা মিস্টেক। এক্সামে কি সম্পাদ্য প্রমাণ প্রয়োজন? না, প্রমাণ প্রয়োজন না। ভাই 10 নংটা আমার মিললো না। 10 নংটা কোনটা ছিল ভাইয়া? 10 নং কোনটা? 10 নং বললে তো হবে না, মানে কি, একটু বলেন না, একটু ক্লু দেন আমার। অন্তবৃত্ত বহির্বৃত্ত পরিবৃত্ত, ক্লু দেন। মিলবে শিওর, না মিললে আরেকবার রাখবেন, আরেকবার না মিললে আরেকবার রাখবেন, মিলবে শিওর। অন্তবৃত্ত তো বৃত্তের বাইরে গেছে গা, আরে বৃত্তের ভিতরে আনেন। নো লাইফ উইদাউট কলেজ, আচ্ছা। অপ্রাসঙ্গিক কথাবার্তা ওসামা। তারপরে ভাইয়া বইয়ের অ্যান্সার তো এটাই, অনলি ল ভর থেকে মাইনাস কমন না হয়েছে। ও ওইটাই বুঝতে, থ্যাংক ইউ। আচ্ছা, কাউসারকে থ্যাংক ইউ দিয়েছে, মোস্ট ওয়েলকাম কাউসারের পক্ষ থেকে। আচ্ছা, কোয়াইট ইজি। আচ্ছা, আমি একটু দেখি কোয়াইট ইজি নাকি, আপনাদের অবস্থাটা আমি দেখলেই বুঝবো। না না, দেখে তো বুঝাই যাচ্ছে কোয়াইট ইজি না। আপনাদের অবস্থা দেখে তো বুঝাই যাচ্ছে জিনিসটা কোয়াইট ইজি না। আচ্ছা ভাই, 1 বছর ভালো পড়াশোনা হয় নাই, তাই অনেক প্রবলেম হইতেছে, কি করা যায় একটু হেল্প করেন। হুম, আচ্ছা, কি জানি বলে, কোনো একটা প্রায়শ্চিত্তের 3টা পার্ট থাকে বুঝছেন। 3টা পার্টের মধ্যে একটা হচ্ছে আমি যা যা করেছি তা নিয়ে অনুতপ্ত ফিল করা। 2 নাম্বার হচ্ছে গিয়ে আমি যা যা করেছি তার জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার হচ্ছে গিয়ে আমি যা যা করেছি তা আগামীতে করব না সেটা, বুঝছেন। সেটাতে হচ্ছে কি বদ্ধপরিকর আর কি, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। তো এই 3টা পার্টের মধ্যে আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি প্রথম ধাপটা পেরিয়েছেন, আপনি অনুতপ্ত ফিল করতেছেন যে গত 1 বছর কিছু পড়েন নাই। তো আপনি এখন সেকেন্ড স্টেজে আসতে হবে আর কি। আপনার হচ্ছে একটু যা করছেন ওইটার জন্য হচ্ছে কি ক্ষমা চাইতে হবে নিজের কাছে নিজে, আল্লাহ এটা আমি নিজের সাথে নিজে ঠিক কাজ করি নাই। একেবারে আন্তরিক ভাবে ক্ষমা চাইতে হবে, এমন ভাবে ক্ষমা চাইতে হবে আপনি যে কেঁদে দিবেন নিজের জন্য নিজে, নিজের জন্য নিজে কাঁদবেন। এটা আমরা করি না কখনো, কখনোই করা হয় না। 3 নাম্বার হচ্ছে এই কাজ আর জীবনে করবো না আর কি। ঠিক আছে, তবার মতো।
হ্যাঁ রাজেশ হ্যাঁ, ভাই, কাউসার বলো, কিছু বলবো মনে ওই যে হচ্ছে। একজন বলছে যে ভাইয়া কোন ভাগ করাটা একটু দেখাইতে। কোন ভাগ করা অসাধারণ, মানে কি অ্যাঙ্গেল ডিভাইড করা? অসাধারণ, হ্যাঁ 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 হ্যাঁ, অসাধারণ, দেখাই দিচ্ছি, দেখাই দিচ্ছি। আচ্ছা তাহলে আমাদের এটা শেষ, এটার পোল কোশ্চেনের টাইম শেষ, আপনারা হচ্ছে অনেক ইয়ে করছেন। আহ আমরা একটু দেখি আসলে ঘটনাটা কি। উম, অনেক মানুষ ভোট দিছে, তো মাশাআল্লাহ অনেক ভালো একটা জিনিস। এরকম পার্টিসিপেশন আমি নর্মালি দেখি না। আলহামদুলিল্লাহ, খুবই আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। দ্বিতীয়বার প্রথম ক্লাসটা মনটা ভালো করে দিলেন, ধন্যবাদ। আচ্ছা, তো এখানে হচ্ছে 20% মানুষ কারেক্ট অ্যান্সার দিয়েছেন, বাকি 80% মানুষ ভুল উত্তর দিয়েছেন ভাই। এটা উত্তর হচ্ছে কোনোটিই নয়, এটার উত্তর হচ্ছে কোনোটিই নয়। তো এই কোনোটি নয়ের মধ্যে আবার আন্দাজ পার্টি আছেন এক পার্টি। আন্দাজ পার্টি মানে বলছেন আরে কোনোটি নয় দেখতে সুন্দর লাগে, তারপর কোনোটি নয় বানানটাও ভুল, দন্তান্নর আগে একটা ওকার দিছে, এটা ওকারটা দেওয়া দরকার ছিল না, তো এটাই মনে ঠিক। আচ্ছা, তো এখন আমরা আসলে দেখি অ্যান্সারটা কেন কোনোটি নয়। তো কোনোটি নয় দেখার আগে আমি একটা কথা একটু বলে দিই, যে একজন জিজ্ঞেস করেছেন কিভাবে কোণ ভাগ করতে হয়। তো ভাই যে কোণ ভাগ করতে হয় কিভাবে এটা জিজ্ঞেস করেছেন, তাকে একটু দেখাই দিই ভাই। এই যে এটা মনে করেন একটা কোণ, এই কোণটাকে করবো হচ্ছে ভাগ। তো যে এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এরপর এই মনে করেন এই যে বি বি বিন্দু, আর এই যে মনে করেন সি বিন্দু, এই বি বিন্দুকে কেন্দ্র করে এই যে বিসি, বি বিন্দুকে কেন্দ্র করে এই যে বি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবেন। এবার সি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি মানে সেম ব্যাসার্ধ নিয়ে, এরপর সেম ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবেন। এই বৃত্তচাপ দুইটা যে বিন্দু ছেদ করে ওইটা যোগ করে দিবেন, এটা হচ্ছে কোণ ভাগ হয়ে গেল। কি করলাম, বি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, সি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, এরপর হচ্ছে এটা যোগ করে দিব, সেটাই হচ্ছে আমার কোণ বিভাজিত হয়ে গেল। আচ্ছা এবার আসেন অ্যান্সারটা কেন এইটা সেটা দেখাই। সেটা হচ্ছে আমি একটু হালকা ইলিউশন তৈরি করছি আপনার মধ্যে। ইলিউশনটা কি, ইলিউশনটা হচ্ছে যে আমি ইচ্ছা করে পরিকেন্দ্র বলার সময় বারবার আপনাদেরকে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকে দেখাচ্ছিলাম, ইচ্ছা করে। কারণ যাতে আপনি এভাবে চিন্তা করেন যে আপনার পরিকেন্দ্র সবসময় ত্রিভুজের মাঝখানে হয়, তারপরে লম্ববিন্দু মাঝখানে হয়, যাতে আপনি এভাবে চিন্তা করেন। তো আমরা এখন একটু হার্শ হয়ে যাব, একটু কঠিন পর্যায়ে চলে আসবো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো, সবাই মনোযোগ দিয়ে শুনবো। বা লম্ববিন্দু আমি কাকে বলেছিলাম, প্রথমে আসেন হচ্ছে লম্ববিন্দু জিনিসটা দেখাই। লম্ববিন্দু হচ্ছে এই যে এটা মনে করেন একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা শীর্ষ থেকে তিনটা লম্ব আঁকবো, তিনটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর তিনটা লম্ব আঁকবো, লম্বগুলা যে বিন্দুতে ছেদ করে। তো এখন আপনার ত্রিভুজটা যদি এরকম না হয়, ত্রিভুজটা যদি এরকম হতো, ত্রিভুজটা যদি স্থূলকোণী হতো, ত্রিভুজটা যদি এরকম হতো, তখন লম্ব তিনটা দেখতে কিরকম হইতো, তখন আমার লম্ব তিনটা দেখতে কিরকম হইতো। তখন আমি এইখান থেকে একটা লম্ব আঁকলাম, এই যে মনে করেন এটা একটা লম্ব। এখন ভাই এই বিন্দু থেকে আপনি কিভাবে লম্ব আঁকবেন, এই যে এই বিন্দুটা থেকে, এই বিন্দুটা থেকে কিভাবে লম্ব আঁকবেন এই বাহুটার উপর, এই বিন্দু থেকে তো এই বাহুর উপর লম্ব আঁকা সম্ভব না। তো যে কাজটা করতে হবে, এই বাহুটার বর্ধিতাংশের উপর লম্ব আঁকতে হবে। এই যে নিচের যে বাহুটা আছে এই বাহুটার বর্ধিতাংশের উপর লম্ব আঁকতে হবে, তার মানে এটাকে বর্ধিত করে দিয়ে তারপরে লম্ব আঁকতে হবে। তো এইটা হচ্ছে আপনার লম্বটা, ঠিক আছে। এই শীর্ষ থেকে এই বাহুর উপর আপনি লম্ব আঁকতে পারবেন না, এটার বর্ধিতাংশের উপর লম্ব আঁকবেন। তেমনি করে আপনি এই শীর্ষটা থেকে, এই শীর্ষটা থেকেও কিন্তু এই বাহুটার উপর লম্ব আঁকতে পারবেন না। আপনি যে কাজটা করতে হবে, এইটারও বর্ধিতাংশের উপর লম্ব আঁকতে হবে, এই যে এইটারও বর্ধিতাংশের উপর আপনার লম্ব আঁকতে হবে, এই যে এইটা হবে হচ্ছে আপনার লম্বটা। তাহলে কি বলছি, যখন একটা স্থূলকোণী ত্রিভুজ হবে, তখন আমরা এইখান থেকে একটা লম্ব আঁকবো, এই যে এইখান থেকে একটা লম্ব আঁকবো, আর এইখান থেকে তো লম্ব আঁকলামই। তো এখন ভাই লম্ব তিনটা কোথায় ছেদ করছে, লম্ব তিনটা কোথায় ছেদ করছে দেখতে হবে চক্ষু মিলিয়া। কিভাবে দেখিব আমরা, এই যে এইটাকে আমরা পিছনের দিকে বর্ধিত করে দিব, এইটাকেও আমরা পিছনের দিকে বর্ধিত করে দিব, এইটাকেও আমরা পিছনের দিকে বর্ধিত করে দিব, এটাকে আমরা পিছনের দিকে বর্ধিত করে, এই পিছনের দিকে বর্ধিত করে দেওয়ার পর এই যে লম্বগুলা যে বিন্দুতে ছেদ করলো, সেটাই হচ্ছে আপনার লম্ববিন্দু। তার মানে এইটা হচ্ছে এই ত্রিভুজের লম্ববিন্দু। সো লম্ববিন্দু বাইরেও হতে পারে, সোজা কথায় লম্ববিন্দু বাইরেও হতে পারে। তাহলে বেসিক্যালি জিনিসটা কিরকম, একটা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি যখন তিনটা শীর্ষ থেকে তিনটা লম্ব আঁকতে চাচ্ছি, এই যে এই শীর্ষ থেকে একটা লম্ব আঁকতে চাচ্ছি, এই তিনটা এই শীর্ষ থেকে একটা লম্ব আঁকতে চাচ্ছি, এই শীর্ষ থেকে একটা লম্ব আঁকতে চাচ্ছি, তখন আমার লম্বগুলো একেবারে সুন্দর মতো এখানে যা ছেদ করবে না, একেবারে সুন্দর মতো ত্রিভুজের ভিতরে গিয়ে ছেদ করতেছে না, লম্বগুলোকে পিছনে বর্ধিত করে দেওয়া লাগবে। পিছনে বর্ধিত করে দেওয়ার পর দেখবেন যে ওই তিনটা লম্ব এক জায়গায় ছেদ করতেছে, ওইটা হচ্ছে আপনার লম্ববিন্দু। আর লম্বগুলো ডিরেক্ট বাহুর উপরে হবে না, বুঝছেন, বাহুগুলার বর্ধিতাংশের উপরে হবে। তো বাহুগুলার বর্ধিতাংশের উপরে হওয়ার বাহুর উপরে হওয়া একই কথা আর কি, বুঝছেন। তো আমরা এইভাবে করে বলি যে একটা ত্রিভুজের, মনোযোগ দিয়ে শুনেন কথাটা, মনোযোগ দিয়ে শুনেন, দরকার হলে আমি আমারটা শোনার পরে লিখেন। একটা ত্রিভুজের
তিনটি শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর বা বিপরীত বাহুর বর্ধিতাংশের উপর অঙ্কিত লম্বগুলো যেই বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে ওই ত্রিভুজের লম্ববিন্দু। আবার বলতেছি, কোন একটা ত্রিভুজের তিনটি শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর বা বিপরীত বাহুর বর্ধিতাংশের উপর অঙ্কিত লম্বত্রয় যেই বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে লম্ববিন্দু। সো আমরা বলতে পারি স্থূলকোণী ত্রিভুজের লম্ববিন্দু বাইরে হইলেও হইতে পারে। ঠিক আছে, হইলেও হইতে পারে মানে কি হবে শিওর। আচ্ছা, এবার আসেন হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্র দেখেন, পরিকেন্দ্র কাকে বলে? পরিকেন্দ্র সময় আবার ইচ্ছে করে একটা কাজ করছি। পরিকেন্দ্র সময় কি বলছিলাম আপনাকে যে ভাই এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজে তুমি যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডন করিয়ে দাও, সমদ্বিখণ্ডন করিয়ে দেওয়ার পরে দেখবা তারা একটা বিন্দুতে মিলিত হবে, সেটা হচ্ছে পরিকেন্দ্র। তো এখানে আমি ইচ্ছা করে আপনাকে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজই দেখাইছি। তো এই ত্রিভুজটা যদি আপনার স্থূলকোণী হয়, মনে করেন ত্রিভুজটা দেখতে হচ্ছে এরকম, এই যে এরকম হচ্ছে আপনার ত্রিভুজটা, বুঝছেন? আপনার ত্রিভুজটা দেখতে এরকম একেবারে স্থূলকোণী একটা ত্রিভুজ। তো এখন এই দুইটার আপনি হচ্ছে গিয়ে এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে আপনি সমদ্বিখণ্ডন করেন, এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডন করেন। তো মনে করেন আমি এই বাহুটাকে সমদ্বিখণ্ডন করলাম, এরকম একটা সমদ্বিখণ্ডক পেলাম, এই বাহুটাকে সমদ্বিখণ্ডন করে এরকম একটা সমদ্বিখণ্ডক পেলাম, আবার এই বাহুটাকে সমদ্বিখণ্ডন করার পর আমি এরকম একটা সমদ্বিখণ্ডক পেলাম, এই যে এরকম একটা সমদ্বিখণ্ডক পেলাম। এই দুইটা সমদ্বিখণ্ডক ছেদ করলো হচ্ছে এই বিন্দুতে, এই দুইটা সমদ্বিখণ্ডক ছেদ করলো হচ্ছে এই বিন্দুতে। তাহলে আপনি এই বিন্দুকে কেন্দ্র করে এতটুকু ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবেন। এই বৃত্ত রে, বৃত্ত, বৃত্তটা একটু ইয়ে গেছে। তার মানে তখন হচ্ছে আপনার পরিকেন্দ্রটা বাইরে হবে, তখন আপনার পরিকেন্দ্রটা বাইরে হবে। তো এটা একটু মাথায় রাখবেন যে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনার পরিকেন্দ্রটা বাইরে হয়, মনে রাখবেন এটা। আর এটা আপনি একটু বইটা একটু পড়েন, বুঝছেন? বইটা 8.5 আগে বইটা একটু পড়েন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলা, যে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনার পরিকেন্দ্রটা ত্রিভুজের বাইরে হতে পারে। আপনার বিশ্বাস না হলে আপনি একটা খাতার মধ্যে স্থূলকোণী ত্রিভুজ আঁকেন, স্থূলকোণী ত্রিভুজ আঁকার পরে ওটা যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডন করেন, দেখবেন ত্রিভুজের বাইরে মিলিত হবে শিওর। ওই সমদ্বিখণ্ডক দুইটা ত্রিভুজের বাইরে মিলিত হবে, তখন তো আপনার ক্লিয়ার হয়ে যাবে, ও আচ্ছা তাহলে ঘটনা এটাই ছিল। ঠিক আছে, তার মানে কি একটা ত্রিভুজের বহির্ভাগে পরিকেন্দ্রও থাকা সম্ভব, লম্ববিন্দুও থাকা সম্ভব। আমি তো সম্ভব জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করছি অসম্ভবটা, যে বহির্ভাগে থাকা সম্ভব নয় কোনটা। তো এই দুটো তো সম্ভব, তো এ আর বি উভয় তো এটা হবে না। অ্যান্সার হচ্ছে কোনোটিই নয়, মানে হচ্ছে সবগুলাই আসলে থাকা সম্ভব, সবগুলাই আসলে থাকা সম্ভব। ঠিক আছে, অতিভুজের উপর রুদ্র, অতিভুজের উপর সমকোণী হলে অতিভুজের উপর, এটা তো বলতে চাইনি, ভাবছিলাম যে এটা আরেকটা পরীক্ষায় বা কোনো কিছুতে দিয়ে দিব, বুঝছেন? আচ্ছা, দেখাই দিলাম তো। হ্যাঁ, এখানে আবেগ নিয়ে হালকা খেলা হয়েছে, আবেগ নিয়ে হালকা খেলা হয়েছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, করোনা প্রবলেম ক্রিয়েট করছে। আচ্ছা আচ্ছা, জানেন আমরা যদি কোনো একটা কাজ অনেক মন দিয়ে করতে চাই, তাহলে হচ্ছে গিয়ে আমাদের একটা রিজনই যথেষ্ট, বুঝছেন? ওই কাজটা করার জন্য যে কোনো একটা গভীর আকাঙ্ক্ষাই হচ্ছে গিয়ে যথেষ্ট, বুঝছেন? তখন দেখবেন শত শত বাধা আসলেও আপনি ওই একটা আকাঙ্ক্ষা এত তীব্র থাকবে যে আপনি সকল বাধা পেরিয়েও কাজটা করবেন। কিন্তু যদি আপনি কোনো একটা কাজ করতে না চান, যদি 1000টা জিনিসও আপনার ফেভারেবল থাকে, তাহলেও দেখবেন আপনি কাজটা করতে চাবেন না, আপনি হচ্ছে গিয়ে 1000টা এক্সকিউজ বানায় ফেলবেন, আর এই জন্য করতে পারিনি, ওই জন্য করতে পারিনি। তো এটা হচ্ছে আপনার উপর অনেকটা আর কি। আপনার কি ওই একটা রিজন আছে যে রিজন আপনাকে ড্রাইভ করবে, নাকি আপনার কাছে 1000টা এক্সকিউজ আছে যে এক্সকিউজের কারণে আপনি বললেন আপনি কাজটা করতে চান না? তো করোনা হচ্ছে জীবনে অনেকটা ওইরকম একটা প্রভাব ফেললো আর কি আমাদের। আচ্ছা বাদ দেন, ওইটা নিয়ে পরের কথা, আমরা এখানে আসি। কোন নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে, কোন নির্দিষ্ট একটা ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। তো মনে করেন আমরা এই ত্রিভুজের একটা বহির্বৃত্ত আঁকি, আমরা এই ত্রিভুজের একটা বহির্বৃত্ত আঁকি। আমরা কি একটা ব্রেকের টাইম হয়ে যাচ্ছে আমাদের? হ্যাঁ, কাছাকাছি চলে আসছি, আমরা একটু দেখি পরে অবস্থাটা কিরকম। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আমরা এইটার পরে আরো একটা করার পর আমরা একটা ব্রেক নিতে পারবো। এখানে কি বলছে, কোন একটি নির্দিষ্ট ত্রিভুজের একটি বহির্বৃত্ত আঁকতে হবে। তো একটা নির্দিষ্ট, তো এটা মনে করেন একটা নির্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে, একটা নির্দিষ্ট ত্রিভুজ, এখন এটার একটা বহির্বৃত্ত আঁকতে হবে। ফার্স্টে তো আপনার এইটা বোঝা লাগবে বহির্বৃত্ত জিনিসটা কি। ফার্স্টে আপনার এইটা বোঝা লাগবে যে বহির্বৃত্ত জিনিসটা কি। বহির্বৃত্ত জিনিসটা হচ্ছে, মনে করেন যে কোনো একটা ত্রিভুজের, আমি একটা ছোট ত্রিভুজ দিয়ে দেখাই, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে বর্ধিত করে দিবেন, যে কোনো দুইটা বাহু, যে কোনো দুইটা বাহুকে আপনি এক্সটেন্ড করে দিবেন। এক্সটেন্ড করে দেওয়ার পর আপনি এমন ভাবে একটা বৃত্ত আঁকবেন, এমন ভাবে একটা বৃত্ত আঁকবেন, ও
ও তুমি যে বৃত্ত হচ্ছ না, তুমি এরকম হয়ে যাচ্ছ কেন? আচ্ছা দাঁড়ান, একটা এমন ভাবে একটা বৃত্ত আঁকবেন, এই যে এমন ভাবে একটা বৃত্ত আঁকবেন যেই বৃত্তটা হ্যাঁ, যে বৃত্তটা একটা বাহুকে বহিস্থভাবে টাচ করবে, বাকি দুইটা বাহুকে বর্ধিতাংশে টাচ করবে। আবার বলতেছি, আপনি এমন ভাবে একটা বৃত্ত আঁকবেন যে একটা বাহুকে বহিস্থভাবে টাচ করবে, বাকি দুইটা বাহুকে আপনার বর্ধিতাংশে টাচ করবে, বাকি দুইটা বাহুকে আমার বর্ধিতাংশে টাচ করবে। এটাই হচ্ছে আমার বহির্বৃত্ত এই ত্রিভুজে। ঠিক আছে, তো আপনার জিনিসটা এরকমও হইতে পারতো যে মনে করেন এটা একটা ত্রিভুজ, আমি এটাকে এক্সটেন্ড করে দিলাম, এটাকে এক্সটেন্ড করে দিলাম, এরপর আমি একটা বৃত্ত আঁকলাম যে বৃত্তটা হচ্ছে দেখতে এই, হ্যাঁ হইলো না। আচ্ছা সমস্যা নেই, একটা বাহুকে বহিস্থভাবে টাচ করবে, বাকি দুইটাকে বর্ধিতাংশে টাচ করবে। একটা বাহুকে একটা বাহুকে হচ্ছে, ও হ্যাঁ কোন স্কিমের মতো হয়ে গেছে। আচ্ছা একটা বাহুকে হচ্ছে বহিস্থভাবে টাচ করবে আর বাকি দুইটাকে বর্ধিতাংশে টাচ করবে। ঠিক আছে, তো এবার আসলে এটা কিভাবে আঁকতে হয়, এবার দেখবো আমরা এটা কিভাবে আঁকতে হয় এটা দেখবো। তো আমরা কি করবো, আমরা এটা যে কোনো দুইটা বাহুকে এক্সটেন্ড করে দিই। তো এটাকে মনে করেন এক্সটেন্ড করে দিলাম, আর এটাকে মনে করেন এক্সটেন্ড করে দিলাম, দুইটা বাহুকে এক্সটেন্ড করে দিলাম। এক্সটেন্ড করে দেওয়ার পর আমরা এইখানে একটা কোণ দেখতে পাচ্ছি, এখানে একটা কোণ দেখতে পাচ্ছি। যেই দুইটা কোণ দেখতে পাচ্ছি এই দুইটা কোণকে আমরা সমদ্বিখণ্ডন করে দিব, এই দুইটা কোণকে আমরা সমদ্বিখণ্ডন করে দিব। তো সমদ্বিখণ্ডন করে দেওয়ার পর মনে করেন এই যে এইটা হচ্ছে একটা সমদ্বিখণ্ডক, এইটা হচ্ছে আপনার আরেকটা সমদ্বিখণ্ডক। আমরা এই বহিস্থ কোণ দুইটাকে সমদ্বিখণ্ডন করে দিব। সমদ্বিখণ্ডন করে দেওয়ার পর যেই বিন্দুতে মিলিত হবে সেটাই হবে হচ্ছে আপনার বহিঃকেন্দ্র। সমদ্বিখণ্ডন করে দেওয়ার পর যেই বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে আপনার বহিঃকেন্দ্র। বহিঃকেন্দ্র মানে কি, এই যে বহির যে বৃত্তটা হবে এই বহির্বৃত্তের কেন্দ্র আর কি। এরপর আপনার কাজটা কি, এরপর আপনার কাজ হচ্ছে এই বিন্দুকে কেন্দ্র করে, এই বিন্দুকে কেন্দ্র করে আপনি যে কোনো একটা বাহুর উপরে একটা লম্ব আঁকবেন। সেটা এটার উপরে হইতে পারে, এইটার উপরে হইতে পারে, এইটার উপরে হইতে পারে, যেটার উপরে ইচ্ছা আপনার, মানে সম্পূর্ণ আপনার উপর আর কি। আপনি এই বিন্দুটাকে কেন্দ্র করে যে কোনো একটার উপরে একটা লম্ব আঁকবেন আর কি। তো মনে করেন আমি এটার উপর লম্ব আঁকি, আমার কাছে এটাই সোজা লাগে। তো এখান থেকে একটা লম্ব আঁকলাম, এই লম্বটা আমার দেখতে হচ্ছে এরকম হলো, এই যে লম্বটা আমার দেখতে এরকম হইলো। ঠিক আছে, এই যে লম্বটা হইলো, এবার আমরা ও বিন্দুকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে ফেলবো। ও বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও পি এর সমান ব্যাসার্ধ নিয়ে, সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। আচ্ছা আমরা একটু একটা ইয়ে করি তো, মানে কারা কারা আছেন আজকে আমার ক্লাস প্রথম করতেছেন, তারা একটু হাতটা রেজ করেন তো, হ্যান্ড রেজ করেন তো। আজকে ভাই প্রথম আপনার ক্লাস, তারা একটু হ্যান্ড রেজ করেন। 10%, 10, 10, 12, 12%, 12%, 12%। আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নেই। তার মানে ওদিকে মানে মোস্ট অফ দ্য অডিয়েন্স হচ্ছে কি আমাদের পুরাতন অডিয়েন্স আছে। তো ও বিন্দুকে কেন্দ্র করে আমরা ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি। ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে যে আমরা একটা বৃত্ত আঁকলাম, তো আমরা এখন কি করতে পারি, আমরা এই বৃত্তটা এঁকে ফেলি। বৃত্ত, বৃত্ত তুমি দিকটা করে দাও, বৃত্ত, বৃত্ত তো হচ্ছে না, এটা তো বেলুনের মতো হয়ে গেল। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, আপনার আপনার একটু নিজেরা একটু এঁকে নিয়ে দেখবেন হবে বৃত্ত, আপনাদের বৃত্তটা ইনশাল্লাহ বৃত্তের মতোই হবে। ঠিক আছে, ফ্রি হ্যান্ডে ড্রয়িং করার কারণ হচ্ছে জিনিসটা একটু এরকম হয়ে যাচ্ছে আর কি। তাও তো এখন মোটামুটি একটা লাইনে আছে। আমি যে হোয়াইট বোর্ডে যখন লিখি, হোয়াইট বোর্ডে, হোয়াইট বোর্ড মানে হচ্ছে আসল হোয়াইট বোর্ড আর কি, অফলাইন হোয়াইট বোর্ড, তখন আমার এই বৃত্ত নিয়ে হচ্ছে কি যত হাসাহাসি হইতো আর কি ক্লাসে, হচ্ছেন বৃত্তগুলো কখনোই বৃত্ত হইতো না, কত কিছু করছি তাও বৃত্ত বৃত্ত হয় না। আচ্ছা বহি কেন্দ্র থেকে, হ্যাঁ হ্যাঁ এই যে এই বিন্দুকে কেন্দ্র করে লিখছি তো, ও বিন্দুকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো। ঠিক আছে, ভাই লম্বটা কিভাবে আঁকবো, লম্বটা তো বলছি তো কিভাবে আঁকবো, কিছুক্ষণ আগে একবার বলছি তো ভাইয়া। এই যে মনে করেন এটা একটা বিন্দু, এটা হচ্ছে একটা রেখাংশ, এই বিন্দুকে কেন্দ্র করে একটা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবেন। এরপর এই দুইটা বিন্দু পাবেন, এই যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ। এই যে এভাবে করে একটা লম্ব আঁকে, কোনো একটা বহিস্থ বিন্দু থেকে এভাবে করে একটা রেখাংশের উপর লম্ব আঁকে। একটু আগে একবার বলছি ভাইয়া, একটু আগে একবার বলছি। তো আমরা এখন এগুলো তো একই রকম, আমরা চলো একটা ব্রেক নিই না, আমরা একটা ব্রেক নিই। ব্রেকটা হচ্ছে বেশিক্ষণের হবে না, লাগবে কি লাগবে হচ্ছে কি স্টপ ওয়াচ 3 মিনিট।
তো 3 মিনিটের ব্রেকে আমি হচ্ছে একটা কোশ্চেন বলবো বলছিলাম, আমি কোশ্চেনটা একটু বলি আপনাদের সাথে, একটা এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তো কোশ্চেন বলার জন্য একজনের নাম ইউজ করতে হবে। তো কার নাম ইউজ করবো সেটার জন্য হচ্ছে কি আমি একটা নর্মাল একটা কোশ্চেন করবো, যে কোশ্চেনের আগে উত্তর দিতে পারবে সে তার নামই হচ্ছে নিবো আর কি। ঠিক আছে, আমি বলে লাভ নেই, আমি একটা কোশ্চেন করবো, কোশ্চেনের উত্তর দিতে হবে ফ্রি, দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে 26 থেকে 9 গেলে কত? 26 থেকে 9 বাদ দিলে কত? মানে 26 মাইনাস 9 কত? জলদি। এই যে রুদ্র সবার আগে ভুল উত্তর দিয়ে দিছে। আচ্ছা, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ আব্দুল আহাদ আল আহাদ সবাই। তো এখানে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট হয়ে গেছে। তো যারা যারা 15 ভাবতেছেন, ভাইয়া 26 থেকে 9 গেলে 15 না, 26 থেকে 9 গেলে শুনলে মনে হয় 15 কিন্তু আসলে 15 না, বুঝছেন? এটা হচ্ছে আমাদের একটা ইলিউশন, মানে ইনস্টিংক্টের মতো কাজ করে। 26 থেকে 9 বাদ দিয়ে আমরা কেন জানি 15 লিখি, বুঝছেন? এটা কাজ করে, অধিকাংশ ক্ষেত্রেই হয়। এরকম আরেকটা আছে, যেমন 36 থেকে 9 গেলে অনেকে ভাবে 25, কিন্তু 36 থেকে 9 গেলে 27। আচ্ছা বাদ দেন। তো আমরা এখানে আসি, মোহাম্মদ আব্দুল আহাদ। তো আহ, পুরোটাকে বলবো, আহাদ বলি আর কি। তো আহাদ মনে করেন একটা দোকানে গেল, দোকানে যাওয়ার পরে বললো যে আমি আজকে হচ্ছে গিয়ে ক্লাসে সবার ফার্স্ট হচ্ছে 26 থেকে 9 বাদ দিয়ে 17 বলছি। তো আমাকে বলছে এই দোকান থেকে নাকি আমাকে কিছু দেওয়া হবে। তো বলছে দেওয়া তো হবে না, তোমার জন্য একটা অফার আছে। অফার কি? অফার হচ্ছে এই দোকানে যতগুলা চকোলেট আছে, যতগুলা চকোলেট আছে, জিনিসটা কিন্তু চকোলেট নট চকলেট। ঠিক আছে, আমরা আমরা এই যে লিখি তো এইভাবে, তো তো এইভাবে লিখলে আমরা ভাবি যে এটা হচ্ছে চকলেট, কিন্তু চকলেট হলে এখানে একটা হসন্ত হওয়ার কথা, তো হসন্তটা দেয় না, তো এটা চকোলেট। আবার ইংলিশ বানানটাতে কিন্তু বুঝাই যায় এটা যে চকোলেট। ঠিক আছে, কিন্তু আমরা বলি হচ্ছে চকলেট। আচ্ছা বাদ দেন, আমরা তো অনেক কিছুই অনেক অনেক ভাবে বলি। আমরা চুইংগাম বলি, যেহেতু এটা চিউইংগাম আমরা বলি হচ্ছে চুইংগাম। আচ্ছা সমস্যা নেই। তো আমরা কি করছি, আহাদ হচ্ছে একটা দোকানে গেল, দোকানে যাওয়ার পরে ও বললো হচ্ছে গিয়ে কি অফারটা, কি অফারটা হচ্ছে এই দোকানে যতগুলো চকোলেট আছে প্রত্যেকটা চকোলেটের দাম হচ্ছে আজকে তোমার জন্য 1 টাকা, প্রত্যেকটা চকোলেটের দাম হচ্ছে তোমার জন্য 1 টাকা। তো বলছে আচ্ছা ভেরি গুড, ঠিক আছে। আর কিছু? বলে হ্যাঁ, আরেকটা আরেকটা অফার আছে, আরেকটা অফার হচ্ছে তুমি যদি আমাকে 3টা খালি চকোলেটের প্যাকেট ফেরত দাও, তুমি যদি আমাকে 3টা খালি চকোলেটের প্যাকেট ফেরত দাও, 3 খালি প্যাকেট, তাহলে আমি তোমাকে একটা নতুন চকলেট দিব, তাহলে আমি তোমাকে একটা নতুন চকোলেট দিব, মানে একটা চকলেট ফ্রি দিবে আর কি, যদি তুমি আমাকে 3টা খালি চকলেটের প্যাকেট ফেরত দাও। তো আহাত তারপরে দেখলো তার পকেটে কত টাকা আছে। তো হিসাব করে দেখলো তার পকেটে সর্বসাকুল্যে আছে হচ্ছে 15 টাকা, তার পকেটে আছে হচ্ছে 15 টাকা। এখন প্রশ্নটা হচ্ছে সে এই 15 টাকা দিয়ে সর্বোচ্চ কয়টা চকলেট পেতে পারবে? ধূপধাপ করে অ্যান্সার দিয়ে না, একটু চিন্তা করেন, একটু চিন্তা করে তারপর অ্যান্সার দেন। সর্বোচ্চ কয়টি চকলেট পেতে পারবে? সর্বোচ্চ, সর্বোচ্চ কয়টি চকলেট কিনতে পারবে আর কি, বা পেতে পারবে সর্বোচ্চ। আচ্ছা, তো তাওসিফ, তাহসিন, মোহাম্মদ রাকিন, হাসান, আদনান, তাওসিফ, রায়াত, মুনিফ, একবারে বেশি উত্তর দেন না ভাই, আমি সবগুলা দেখবো, একবারে বেশি উত্তর দেন না, সবগুলাই দেখবো। মুনিফ, মারুফ বিল্লাহ, অরিজিৎ, সামিয়া, সামিয়া তো বলে নাই, অপূর্ব, মিফতাহুল জান্নাত, সিয়াম, অপূর্ব, তুর্জয়, নাথানিয়েল, তুর্যদেব, মৌরিন, উসামা, অপূর্ব, অরিজিৎ, তাহসিন, সাবিয়া শহীদ, স্নেহা, ওয়াকিল, মারুফ বিল্লাহ, সাদিক, সিয়াম, আফফান, মাইমুনা বিনতে সাইদ, মাহিন, নাবিদ, অপূর্ব, অদ্রিতা, মৌরিন, মোহাম্মদ জুনায়েদ আলী, তুর্যদেব, উসামা, সাফওয়ান, মুনতাসির, সিয়াম, শ্রেয়া, মাহমুদুল, সুকর্ণা, অপূর্ব, মাহিমা, তুর্জয়, মুনিফ, সাদিক। এতক্ষণ পর্যন্ত যতগুলা নাম নিছি একজনেরটাও হয় নাই, যতগুলা নাম বলছি একজনেরটাও হয় নাই, বুঝছেন? তো এই এখন একজন পাওয়া গেছে, তারটা অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি, মানে সে 2টা উত্তর দিছে আর কি। তো 2টা উত্তর দিলে তো ভাই এটা গ্রহণযোগ্য হবে না, তাই না? এই যে একজন পুরো পারফেক্টলি পাওয়া গেছে, অয়ন, ও হচ্ছে কি একটাই উত্তর দিছে, ওটা হয়েছে অয়ন। তো এখন পর্যন্ত পাওয়া গেছে একজন। এই যে 2জন পাওয়া গেছে, তাসনিয়া, অয়ন, তাসনিয়া। 3জন পাওয়া গেছে, জিহাদ। 4জন পাওয়া গেছে, নিপুণ। 5জন, স্পর্শা, স্পর্শা। 5জন না, 5জন। আর কেউ কি আছে? আর কেউ এই যে আরেকজন, তাসনিয়া তো বলছি। ফুয়াদ, 6জন, 6জন। রুদ্র, 7জন। আর কেউ রুদ্র, 7জন। আর মিথিলা, 8জন। সাজ্জাদ, সাজ্জাদ সম্ভবত, বা অন্য কিছু। 8জন, 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 8জন। আর দাঁড়ান,
আর কেউ অ্যান্সার দিয়ে না ভাই, আর কেউ অ্যান্সার দিয়ে না, কারণ আর দেখা সম্ভব না। আর কেউ অ্যান্সার দিয়ে না। শাহেদ, শাহেদেরটা হয়েছে আচ্ছা 7 জন। আচ্ছা ঠিক আছে, তাহলে 7 জনের মতো। তো 7 জনের মতো, তো নিচের গুলো তো আর দেখলাম না, নিচের গুলো আর দেখলাম না, তো ধরে নিলাম যে নিচে হয়তো আরো 2-3 জন থাকবেন, এটা ধরে নিলাম। ধরে নিলাম নিচে আরো 2 জন, অর্পিতা, এই যে পাওয়া গেছে অর্পিতা, 8 জন। তাওসিফ, এখন তো আপনারা হচ্ছে আবার ক্যালকুলেশন করে বলতেছেন, এখন তো আর হবে না, এখন আবার ক্যালকুলেশন করে বললে কি হবে ব্রাদার? আচ্ছা তাহলে এটা হচ্ছে ঘটনা। আপনারা অ্যান্সার দিচ্ছেন মানে কি? অ্যান্সার দিচ্ছেন মানে হচ্ছে এই যে মুয়াজ এতক্ষণ পরে অ্যান্সার দিছে, মুয়াজ এর আগে কিছুক্ষণ আগে অ্যান্সার দিছিল কিন্তু তখন হয়নি, এখন হয়েছে। আচ্ছা তাহলে 9-10 জন, তো অ্যারাউন্ড হচ্ছে 10 জনের মতো, মহামিনুরটা হয়েছে। তো এখন ঘটনা হচ্ছে 3টা খালি প্যাকেটে একটা নতুন চকলেট, ভাই একটা নতুন চকলেট। ঘটনাটা হচ্ছে আপনি অ্যান্সার দিচ্ছেন মানে কি? আপনি অ্যান্সারটা দেওয়ার মানে আপনার মনে হচ্ছে এটা অ্যান্সার, তাই না? আপনি যখন কোনো কিছু একটা পারেন না, সবসময় মনে রাখবেন আমি কোনো কিছু পারি না, সেটা হচ্ছে কি জানাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে আমি একটা জিনিস ভুল করতেছি, সেটা জানাটা ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা হচ্ছে একটা ইলিউশন ক্রিয়েট করে, আমার মনে হয় যে আমারটাই হচ্ছে, কিন্তু ব্যাপারটা আসলে সেটা না, আমরা খুব গভীরে চিন্তা করি না। ব্যাপারটা হচ্ছে তার কাছে 15 টাকা ছিল ভাইয়া, তো 15 টাকা দিয়ে সে কয়টা চকলেট পাবে? 15টা চকলেট পাবে, সোজা কথায়। 15 টাকা দিয়ে সে 15টি চকলেট পাবে। সো 15টি চকলেটে আপনার হচ্ছে গিয়ে কয়টা প্যাকেট থাকবে? 15টি প্যাকেট থাকবে। 15টি চকলেটের মধ্যে সে 15টি প্যাকেট পাবে। সো এই 3টা প্যাকেট, তারপরে এই যে আবার 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 3টা প্যাকেট। এই 3টা প্যাকেট জমা দিলে তাকে আরেকটা চকলেট দিবে, এই 3টা প্যাকেট জমা দিলে আরেকটা দিবে, এই 3টা আরেকটা, এই 3টা আরেকটা, এই 3টা, তার মানে আরো 5টা দিবে, আরো 5টা চকলেট দিবে। তো ভাই ওই 5টা প্যাকেট, 5টা চকলেট তো আবার 5টা প্যাকেট থাকবে, ওই 5টা চকোলেটের আবার 5টা প্যাকেট থাকবে। ওই 5টা প্যাকেটের মধ্যে সে যদি এই 3টা প্যাকেট দিয়ে দেয়, ওই 5টা প্যাকেটের মধ্যে এই 3টা প্যাকেট দিয়ে দিলে সে আরেকটা চকলেট পাবে। আর তার কাছে আরো 2টা প্যাকেট আগে থেকে ছিল, তাই না? যে 5টা চকোলেটের 5টা প্যাকেট, তো 3টা প্যাকেট দিয়ে দিবে, 3টা প্যাকেট দিয়ে দিলে সে আরো একটা চকোলেট পাবে। ওই যে আরেকটা চকোলেটে তো আরেকটা প্যাকেট হবে, ওই প্যাকেটটা আর আগের 2টা প্যাকেট যোগ করলে আবার 3টা প্যাকেট হয়ে গেল। সো এই 3টা প্যাকেট দিলে সে আবার আরো একটা চকোলেট পাবে। সো টোটাল চকোলেট হবে হচ্ছে 22টা। আর 22টা চকোলেট, আর লাস্টে তার কাছে একটা প্যাকেট থাকবে। 22টা চকোলেট, লাস্টে একটা প্যাকেট থাকবে। সো ঘটনা হচ্ছে এতটুকু পর্যন্তই যদি জিনিসটা সীমাবদ্ধ হতো তাহলে জিনিসটা সুন্দর হতো, কিন্তু একটা স্টুডেন্ট অফলাইনে উদ্ভাসে মতিল ব্রাঞ্চে মোস্ট প্রবাবলি স্টুডেন্টটা অসাধারণ একটা উত্তর দিয়েছিল, উত্তরটা শুনেই হচ্ছে কি আমি পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। ঠিক আছে, তো ওর কথা হচ্ছে ভাইয়া অ্যান্সার হচ্ছে 15টা অথবা 22টা। তাই আমি বলি কেন? বলে ভাই প্রশ্নের কোথাও লেখা নাই দোকানদার হচ্ছে প্যাকেট সহ চকোলেট বিক্রি করে। তো দোকানদার এমনও হইতে পারে, দোকানদারের কাছে টাকা দিলে দোকানদার মুখে মুখে চকলেট দেয়, এই না খাও, এটা খাওয়া শেষ, এই জন্য আরেকটা খাও। ঠিক আছে, এরকমও হইতে পারে। তো যেহেতু প্রশ্নের মধ্যে এই জিনিসটা এক্সপ্লিসিটলি বলা নাই যে আসলে দোকানদার প্যাকেট সহ চকলেট বিক্রি বিক্রি করতেছে না, এই করতেছে না, তাহলে আমরা এটা বলতে পারতেছি না যে আসলে কি 22টা হবে নাকি হবে না। তো যদি সে প্যাকেট সহ চকলেট বিক্রি করে তাহলে হ্যাঁ ঠিক আছে, হিসাব করে 22টা আসতেছে। কিন্তু যদি সে প্যাকেট ছাড়া চকলেট বিক্রি করে তাহলে ভাই কোনো কিছু করার নাই, সে 15টাই চকলেট পাবে। তো এইটা হচ্ছে কি অসাধারণ একটা উত্তর ছিল। এটা এখন এখন এরপরে আর পাইনি কাউকে, ওই একজনকেই পাইছিলাম, এরপর আর কাউকে পাইনি যে অ্যান্সার দিছে। তো ও অসাধারণ আর কি, চিন্তা করে একটু বেশি। আচ্ছা তো এই হচ্ছে গিয়ে অবস্থা আর কি। তো আমাদের এবার আসেন আমরা একটু পরের দিকে যাই না? তো আমাদের পার্সেন্টেজ অনেক কম মানুষ পারছে। এই গতকালকে এটেছে, গতকালকে 3টা ব্যাচ মিলে সব মিলে কয়জন পারছিল? সব মিলে মনে হয় 21 জন পারছিল 3টা ব্যাচ। ওটা ক্লাস 8 এ ক্লাসে দিছিলাম বুঝছেন, গতকালকে ক্লাস 8 এ ক্লাস। আজকে এরকমই হবে অনেকটা, আমি শিওর। আচ্ছা আসেন এখানে একটু দেখি, কোন বৃত্তে এমন একটি স্পর্শক আঁকতে হবে যা হচ্ছে গিয়ে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। একটা নির্দিষ্ট একটা স্পর্শক আঁকতে হবে যেটা আপনার একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। তাহলে আমরা চলেন একটা বৃত্ত আঁকি। এখানে তো আমাদের ফার্স্টে বৃত্তটা আঁকা লাগবে না? একটা ভাই বলছিল নো ফিল বৃত্ত আঁকতে, না নো ফিল বৃত্ত, এটা হচ্ছে নো ফিল বৃত্ত, মানে কোনো ফিল নেই। আচ্ছা, তো এই বৃত্তে আমাদের কি আঁকতে হবে? একটা স্পর্শক আঁকতে হবে যাতে একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। তো মনে করেন সরলরেখাটা হচ্ছে গিয়ে দেখতে এরকম, তো এরকম সরলরেখাটা দেওয়ার পরে অনেকের কাছে মনে কষ্ট লাগে যে ভাই কেন আপনার সরলরেখা সবসময় নিচে থাকে, সবখানে থেকে সরলরেখা নিচে থাকে, আমার সরলরেখাটা বাঁকা নিতে মন চায়। কোনো সমস্যা নেই, আজকে আমরা বাঁকাই নিব। আজকে আমরা একটা বাঁকা সরলরেখা নিব, আমরা এইটার একটা স্পর্শক আঁকবো। আমরা এই সরলরেখাটার একটা সমান্তরাল করে একটা স্পর্শক আঁকবো। তো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, আর এটা হচ্ছে একটা বাইরে বহিস্থ একটা সরলরেখা। তো আপনাকে এই বৃত্তে একটা স্পর্শক আঁকতে হবে, যেই স্পর্শকটা এই সরলরেখার সমান্তরাল হবে। তো আমরা কি যেহেতু বৃত্ত এঁকেছি তার মানে ওই বৃত্তের একটা কেন্দ্র থাকবে। যেহেতু আমরা একটা বৃত্ত এঁকেছি তার মানে অবশ্যই ওই বৃত্তের একটা কেন্দ্র থাকবে। তো এটা হচ্ছে মনে করেন এই বৃত্তটার কেন্দ্র। তো এরপরে কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র
সাথে এই সরলরেখার উপর যে কোনো একটা এটা তো দুইভাবে করা যায়। আচ্ছা, একটা কাজ করি, আমরা এই কেন্দ্রটা থেকে এই সরলরেখাটার উপর একটা লম্ব এঁকে ফেলি। এই কেন্দ্রটা থেকে এই সরলরেখাটার উপরে একটা লম্ব এঁকে ফেলি, জীবন সহজ। আমরা এই কেন্দ্রটা থেকে এই সরলরেখাটার উপরে একটা লম্ব এঁকে ফেললাম। লম্বটা তো লম্বের মতো মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, এটা লম্বের মতো করে দিই। দাঁড়ান, ওয়েট ওয়েট, জীবনটা সহজ করে দিই। এটাকে এই যে আমরা কি করলাম, এই বিন্দুটা থেকে এই সরলরেখাটার উপর একটা লম্ব আঁকলাম। এই বিন্দুটা থেকে এই সরলরেখাটার উপর লম্ব আঁকলাম। এই যে লম্বটা আঁকলাম, এই লম্বটা একটা বিন্দুতে ছেদ করলো না ভাই? এই যে লম্বটা হচ্ছে এই বিন্দুতে ছেদ করলো, লম্বটা আপনার এই বিন্দুতে ছেদ করলো বৃত্তটাকে, লম্বটা বৃত্তটাকে এই বিন্দুতে, যেই বিন্দুতে ছেদ করবো এখানে একটা আরেকটা লম্ব এঁকে দিবেন। যেই বিন্দুতে ছেদ করবে সেখানে আরেকটা লম্ব এঁকে দিবেন। জীবন সহজ, আপনার স্পর্শক হয়ে গেছে, আপনার স্পর্শক হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি কি বলছিলাম যে এমন একটা স্পর্শক আঁকো যেই স্পর্শকটা আপনার এই সরলরেখাটার সমান্তরাল হবে। তা আমরা করলাম কি, আমরা করলাম হচ্ছে এই কেন্দ্র থেকে এই সরলরেখার উপর একটা লম্ব আঁকলাম। লম্বটা আঁকার পরে দেখলাম বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করলো। যেই বিন্দুতে ছেদ করলো ওই বিন্দুতে আবার একটা পারপেন্ডিকুলার এঁকে দিবেন, মানে হচ্ছে কি লম্ব এঁকে দিবেন। ওই বিন্দুতে আবার একটা লম্ব এঁকে দিবেন। ওইটাই হচ্ছে আপনার সেই স্পর্শক, ওইটাই হচ্ছে আপনার সেই স্পর্শক, যে স্পর্শকটা হচ্ছে এই সমান্তরাল বাহুটার সমান্তরাল। ও ভাইয়া, আবার এই দ্বিতীয় পরে একটা নতুন মানে মাথার মধ্যে নিছি, সেটা হচ্ছে এরকম, মানে মাথায় আছে, এটা ইমপ্লিমেন্ট করতে পারবো না জানি না, যে প্রতিদিন ব্রেকে আমরা এরকম করে একটা অঙ্ক করবো আর কি। আমি যে খেয়াল করি, এটা অফলাইনে আগে অনেক করতাম বুঝছেন, সবসময় ক্লাস নিলে ক্লাসের মাঝখানে এমন কিছু একটা, এমন কোন একটা অঙ্ক টঙ্ক থাকতো, যে অঙ্কটা নিয়ে আমরা একটু চিন্তা করবো আর কি, সোজা কথা, যে অঙ্কটা নিয়ে আমরা একটু চিন্তা করবো। অঙ্কটা একেবারে কঠিন হবে না যেটা আমাদের চিন্তার বাইরে, আবার একেবারে সোজা হবে না যেটা আমরা খুব তাড়াতাড়ি চিন্তা করে পেরে যাবো। তো এই চিন্তা করতেছি এবার থেকে আমরা ব্রেক গুলাকে আমরা এইভাবে ইউটিলাইজ করবো আর কি। তো যাদের, কারণ এখানে অনেকেই আছে ব্রেক টাইমে আসলে কোথাও যায় না, তারা ওই মোবাইল স্ক্রিনের দিকে তাকায় থাকে, তাই না? তো তাদের জন্য হচ্ছে কি ওই ব্রেক টাইমটা প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করবো আর কি, আমি প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করবো ওই ব্রেক টাইমটা, কারণ কিছু কিছু ক্লাস ব্রেকই থাকবে না, হয়তো একটু হেক্টিক হয়ে যাবে, তখন হচ্ছে ব্রেকই থাকবে না। ব্রেক যদি না থাকে তাহলে তার অঙ্কটা হবে না, তাই না? তো প্রত্যেকটা ক্লাসে এরকম একটা করে কিছু একটা দেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তাহলে আমার মনে হয় দেখবেন পুরো ক্লাসে মনোযোগ না দিলে সবাই ব্রেকের মধ্যে মনোযোগ দিয়ে শুনতেছে, আল্লাহ আজকে কি আসবে দেখি একটু, ঠিক আছে? তো সবাই একটু অ্যালার্ট থাকবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে না 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 এই যে উসামা একটা কথা বলছেন, উসামাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া, জিনিসটা হচ্ছে সবসময় সবকিছুকে পজিটিভলি দেখাটা তো আসলে সম্ভব না, কিন্তু যতটুকু পারা যায় আর কি পজিটিভলি দেখবো। ব্যাপারটা হচ্ছে, মনে করেন একটা ছেলে, আর এখানে হচ্ছে কি 10টা ছেলে। তো এই একটা ছেলে একটা জিনিস পারছে, যেটা হচ্ছে কি নর্মালি হচ্ছে গিয়ে মানুষজন পারতেছে না, নর্মালি মানুষজন পারতেছে না, তো বাকিটা হচ্ছে পারছে। তো এখন দুইভাবে জিনিসটা দেখা যায়, সে তো জানে সে একটু অসাধারণ, তাই না? তো এটা আমরা এইভাবে বলতে পারি, তোমরা হচ্ছে গিয়ে নর্মাল আর ও হচ্ছে গিয়ে অ্যাবনর্মাল, এভাবেও আমরা বলতে পারি, তাই না? আবার জিনিসটাকে আবার অন্যভাবেও দেখা যায়, জিনিসটাকে এভাবে দেখা যায় যে তোমরা হচ্ছে কি অর্ডিনারি আর ও হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। দেখেন একই ওয়ার্ড, কিন্তু মানে মোটামুটি একই ওয়ার্ড, কিন্তু একটু এদিক সেদিক করে দিলে কেমন কেমন যেন একটু ভালো ফিল হয়, যে নর্মাল আর তুই তো বেটা অ্যাবনর্মাল, যা বেটা, আবার তুই এক্সট্রা অর্ডিনারি। সো আপনি যেভাবে চিন্তা করেন আর কি, আপনি যদি চিন্তা করেন আপনারা সাধারণ, তা সাধারণ আসলে খারাপ না, তাহলে নর্মাল চিন্তা করেন সে অ্যাবনর্মাল, এভাবে চিন্তা করতে পারেন। আবার আপনি যদি চিন্তা করেন আপনি অর্ডিনারি, তাহলে সে এক্সট্রা অর্ডিনারি, ওইটাও খারাপ কিছু না, সমস্যা নেই। আমরা হচ্ছে গিয়ে একটু চিন্তা ভাবনা করবো, আসলে কে অর্ডিনারি কে এক্সট্রা অর্ডিনারি এগুলো তো আর এই একটা কোশ্চেন দিয়ে মাপা যায় না। নর্মালি হচ্ছে আমরা সবাই প্রত্যেকেই কোনো না কোনো একটা জায়গায় এক্সট্রা অর্ডিনারি, কিন্তু আমরা জানি না আর কি কোন জায়গায় এক্সট্রা অর্ডিনারি। কিন্তু ঘটনা হচ্ছে যেটাই করেন না কেন একটু চিন্তা করার সক্ষমতা রাখতে হবে, মানে কোনো কিছুকে একটু স্ক্রুটিনাইজ করতে হবে, অ্যানালিটিক্যাল ওয়েতে থিঙ্ক করতে হবে। শিক্ষা ব্যবস্থার মেইন ইন্টেনশন থাকে এইটা, কিন্তু এখন আমরা হচ্ছে এইটা বাদে বাকি সবকিছুই করতেছি আর কি, যে স্পর্শক আঁকতে হবে, স্পর্শক আঁকো। যেমন কয়জন আছেন যারা হচ্ছে, আমি যখন বললাম যে এই পরিকেন্দ্রটা হচ্ছে এইটা, কয়জন আছেন যারা এটা চিন্তা করছেন, আচ্ছা পরিকেন্দ্রটা এটা হইলো কিভাবে, মানে কিভাবে আমি বুঝলাম যে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব যা, এই বিন্দুটা থেকে ওই বিন্দুটার দূরত্ব তা, এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব তা। খুব কম মানুষ আছেন যারা এটা চিন্তা করছেন তখন সাথে সাথে, যে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব যা হবে, এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব যে তাই হবে, আবার এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব তাই হবে। এইটার প্রমাণটা কি? প্রমাণটা কিন্তু খুবই ইজি, মানে আপনি এটা চিন্তা করলে যে এতটুকু পর্যন্ত চিন্তায় যেতে পারবে, যেটা প্রমাণটা কি সে নিজে পরেরটুকু পারবে। কিন্তু যে হচ্ছে চিন্তাই করে নাই, সে হচ্ছে এখন আমার কোশ্চেন করবে যে ভাই আসলে আসলেই তো বলেন তো এটা কিভাবে হয়। ওইটা তো আমি চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম হচ্ছে আসলেই কে ইন্টারেস্ট নিয়ে হচ্ছে জিনিসটা একবার চিন্তা করে আর কি। তো এটাই আর কি আমাদের, এটা আসলে মেইন হওয়ার কথা ছিল, গোল হওয়ার কথা ছিল, কিন্তু এটা ছাড়া বাকি জিনিসগুলো হয়ে যাচ্ছে, একটু চিন্তা করবো আমরা। আচ্ছা এবার আসেন এখানে,
এটা হচ্ছে আমাদের স্পর্শক। আরেকটা জিনিস হচ্ছে এক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে এটাকে একটু বেশি বুঝে করে করে কি এটা আবার পিছনে বর্ধিত করে দেয়। পিছনে বর্ধিত করে এখানে আবার একটা লম্ব আঁকে। লম্ব এঁকে বলে যে আরে আমার তো স্পর্শকের অভাব নেই, এই যে আরেকটা স্পর্শক, এটাও তো সমান্তরাল হবে, এইটাও তো এইটার সমান্তরাল হবে। কিন্তু ভাই প্রশ্ন তো লিখে দিছে এমন একটি স্পর্শক আঁকো। তো আপনাকে দুইটা আঁকতে বলে নেই, যেখানে বলে নেই খামাখা হচ্ছে কি আমরা এক্সট্রাক্ট করতে যাবো কেন, তাই না? বলছে এমন একটি স্পর্শক আছে, আমরা একটি একেই হচ্ছে কি আমরা সন্তুষ্ট থাকবো, আমরা দুইটা আঁকার দরকার নেই আমাদের, ঠিক আছে? তো আপনি একটা আঁকলেই হচ্ছে দুইটা আঁকার দরকার নাই। মানে কি বললাম, এই যে লম্বটা আঁকছি, লম্বটাকে পিছনের দিকে বর্ধিত করে বৃত্তের একটা বিন্দুতে ছেদ করবে, ওইখানেও আবার আরেকটা যদি লম্ব এঁকে দেন তাহলে সেটাও আপনার এটা সমান্তরালই হবে। তো আপনি চাইলে দুইটা আঁকতে পারেন, কিন্তু আমি বলবো দুইটা আঁকবেন না, যেহেতু আপনাকে একটা স্পর্শক আঁকতে বলছে। ঠিক আছে, তো পুরো জিনিসটা একটা কুইক রিভিউ করে দিচ্ছি না, কারণ এর মাঝখানে অনেকগুলো কথাবার্তা বলছি, তো এই জন্য হয়তো আপনি একটু হারায় যেতে পারেন। কুইক রিভিউটা হচ্ছে এটা, যে একটা বৃত্ত ছিল, বৃত্তের একটা কেন্দ্র ছিল, আর একটা বাইরে একটা সরলরেখা ছিল। আমি যে কাজটা করব, এই কেন্দ্র থেকে এই সরলরেখাটার উপর একটা লম্ব আঁকবো। লম্ব আঁকার পর এই লম্বটা এই বৃত্তটাকে যে বিন্দুতে ছেদ করবে, ওই বিন্দুতে আমি আরেকটা লম্ব আঁকবো। জীবন সহজ, এটাই হচ্ছে আমার সেই স্পর্শক, যে স্পর্শকটা এই নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল। ঠিক আছে, আচ্ছা এবার চলুন সামনের দিকে যাই। ঘটনা হচ্ছে স্লাইড তো আর অনেকগুলা বাকি রে ভাই। আচ্ছা আমরা একটু একটু তাড়াতাড়ি প্রসিড করা উচিত না? তো এটা হচ্ছে একটা নফিল বৃত্ত, এটা হচ্ছে একটা নফিল বৃত্ত। আমাদের হচ্ছে এখন এই বৃত্তের এমন একটা স্পর্শক আঁকতে হবে যা একটা নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব হবে। তো এখন এইটা হচ্ছে আপনার বৃত্ত, আমি করলাম কি, আমি এখানে হচ্ছে একটা যে কোনো একটা সরলরেখা নিলাম। তো আমাকে বলছে এমন একটা স্পর্শক আঁকো, এমন একটা স্পর্শক আঁকো যাতে ওই স্পর্শকটা এই সরলরেখার উপর লম্ব হয়, ওই স্পর্শকটা যাতে এই সরলরেখাটার উপর লম্ব হয়। তাহলে এটা মনে করেন আপনার বৃত্তটার কেন্দ্র, এটা হচ্ছে আপনার বৃত্তটার কেন্দ্র। আপনি করবেন কি, আপনি এই বৃত্তটার একটা স্পর্শক আঁকবেন, এমন ভাবে আঁকবেন, এই দেখে বোঝা যাচ্ছে যে এরকম আর কি একটা জিনিস হবে, এমন ভাবে একটা স্পর্শক আঁকবেন যাতে এটা এটার লম্ব হয়। তো এটা কিভাবে করা যায়, এটা কিভাবে করা যায়, এটা কিভাবে করা যায়, আমরা যদি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এই সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু নিই, এই সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু, এখন যে কোনো একটা বিন্দু নিছি, একজন বলে যে ভাই আমি এখানে বিন্দু নিব, কোনো সমস্যা আছে না? ভাই কোনো সমস্যা নেই, এখানে বিন্দু নিলে কোনো সমস্যা নেই। তো আমরা যে কোনো একটা দেখতে মোটামুটি সুন্দর এই একটা বিন্দু নিলাম। এই সরলরেখাটার উপর ভাই একবারই বলবো, হ্যাঁ এখন আর রিপিট করবো না, ঠিক আছে? একবারই বলবো, ধীরে ধীরে বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সরলরেখা দেওয়া আছে, বৃত্ত দেওয়া আছে, করলাম কি, সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু নিলাম এ, বিন্দুটা নেওয়ার পর ও আর এটা যোগ করে দিব, ও আর এটা যোগ করে দিব। যোগ করে দেওয়ার পর এইখানে যে কোণটা আছে, এইখানে যে কোণটা আছে ওই কোণটা এখানে আঁকবো, এইখানে যে কোণটা দেওয়া আছে ওই কোণটাই এখানে আঁকবো। আঁকলাম, কোণের সমান করে কোণ কিভাবে আঁকতে হয় এটা আপনার জানতে হবে, ক্লাস 10-এ পড়েন, এটা আপনার জানতে হবে, ঠিক আছে? তো ওইখানে আমরা এই যে কোণটা আঁকলাম, এই যে এই কোণটা আমরা এখানে এঁকে দিলাম। আঁকার পর যে বিন্দুটা পেলাম, আঁকার পর যে বিন্দুটা পেলাম, এই বিন্দুতে একটা লম্ব এঁকে দিবেন, জীবন সহজ। এই বিন্দুতে একটা লম্ব এঁকে দিবেন, জীবন সহজ। এই যে এটা হচ্ছে আপনার সেই স্পর্শক, যে স্পর্শকটা এটার সাথে 90 ডিগ্রি হবে। এটাই হচ্ছে আপনার সেই স্পর্শক, যে স্পর্শকটা এখানে আপনার 90 ডিগ্রি মানে পারপেন্ডিকুলার হবে, লম্ব হবে আর কি। এটা আসলে বোঝাও যায় এটা কেন হবে, আসলে এটা আসলে বোঝাও যায় এটা কেন হবে, কারণ দেখেন এইটা আর এটা কিন্তু আপনার সমান্তরাল, এটা আর এটা আপনার সমান্তরাল হয়ে গেছে, এটা সমান্তরাল হইলে আর এটা যদি ছেদক হয় তাহলে এটা 90 ডিগ্রি হইলে এটা আপনার 90 ডিগ্রি হবে, এই যে এই কোণটা 90 ডিগ্রি হইলে এই কোণটাও 90 ডিগ্রি হবে। তো প্রমাণটা সহজ, প্রমাণটা আপনার আসবে না, প্রমাণটা আপনার করাও লাগবে না, প্রমাণটা নিজে একটু চিন্তা করলে আপনি বুঝতে বুঝতে পারবেন কিভাবে প্রমাণটা করলাম। তো পুরো জিনিসটা একটু কুইক রিভিউ করে দিচ্ছি, বলছি যদিও দুইবার বলবো না, তাও আরেকবার বলি। এটা একটা বৃত্ত ছিল, এই বৃত্তের একটা কেন্দ্র আছে, এই বৃত্তের বাইরে একটা সরলরেখা আছে। আমরা করব কি, এই বৃত্তে এমন একটা স্পর্শক আঁকবো যে স্পর্শকটা আপনার এই সরলরেখাটার উপর লম্ব হবে, যে স্পর্শকটা এই সরলরেখাটার উপর লম্ব হবে। তো আমরা কিভাবে করব, আমরা এই সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু নিব, যে কোনো একটা বিন্দু নিলাম, বিন্দু নেওয়ার পর এটা এটা যোগ করে দিব। যোগ করে দেওয়ার পর আমরা এখানে যে কোণটা উৎপন্ন হলো সেই কোণটা এখানে আঁকবো, তাকলে একটা সমান্তরাল লাইন তৈরি হবে। এরপর আমরা এই বিন্দুতে একটা লম্ব আঁকবো, যে লম্বটা আঁকবো সেটাই হচ্ছে আমার সেই নির্ণেয় স্পর্শক, যে স্পর্শকটা হচ্ছে এই সরলরেখাটার উপর লম্ব। তাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভাই কষ্ট করে আমার রেকর্ডিংটা দেখে নেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এই রেকর্ডিংটা দেখে নেবেন, হয়ে যাবে। আচ্ছা পোল কোশ্চেন 2, এখানে কি কি লিখছি, ওরে বাবা অনেক কিছু লিখছি। আচ্ছা তাহলে ইয়ে করেন, আপনারা সবাই পোলে পার্টিসিপেট করেন। হুম, আচ্ছা হ্যাঁ, সময় বেশিক্ষণ না, 1 মিনিট, 1 মিনিট সময়।
উম, দোকানদার থাকে যে চকলেটে, দোকানদার চকলেটের প্যাকেট দিবে, চকলেট দিবে না। কি একটা অবস্থা! পোলাপান। হুম, হ্যাঁ হবে হবে, একটু অন্যভাবে করলে হবে। আচ্ছা আচ্ছা, চলেন আমরা সামনের দিকে যাই না? 2 মিনিট হয়ে গেছে, ইস রে, সময়ের দিকে তাকানো উচিত। ওই বাবা, এটা দেখি মোস্ট অফ দ্য মানুষ সত্য অ্যান্সার দিয়েছে, মানে হচ্ছে 4 নাম্বারটা হবে, 4 নাম্বারটা হবে মোস্ট অফ দ্য মানুষ। এখন কি সোজা হয়ে গেল জিনিসটা? মানে এখন আন্দাজে লাগাচ্ছেন তাও হয়ে যাচ্ছে, নাকি হচ্ছে বুঝে বুঝে দিচ্ছেন? আচ্ছা না, এটা বুঝে বুঝে দেওয়া যায়, এটা সত্যি কথা, এটা বুঝে বুঝে দেওয়া যায়। এটা দিয়ে আসলে ব্যাখ্যার কোনো কিছু দরকার নেই। বলছে নিচের কোন বাক্যটি মিথ্যা নয়, নিচের কোন বাক্যটি মিথ্যা নয়। আচ্ছা, তার মানে হচ্ছে নিচের কোন বাক্যটা সত্য, নিচের কোন বাক্যটা সত্য? তিনটাই সত্য, এ বি সি তিনটাই সত্য, তাহলে উপরে সবগুলো বাক্যই সত্য। তো বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যায়, এটা তো আমরা দেখলামই, আজকে তো আমরা আঁকলামই, তাই না? বৃত্তের বহিষ্ঠ একটা বিন্দু থেকে তো দুইটা স্পর্শক আঁকলাম। আর বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই বৃত্ত, আর বৃত্তের ভিতরে যদি বিন্দু থাকে, এটা যদি বৃত্ত হয়, বৃত্তের ভিতরে বিন্দু থেকে আপনি স্পর্শক কেমনে আঁকবেন ভাই? ছেদক হবে খালি, স্পর্শক হবে না। বৃত্তের ভিতরে কোনো বিন্দু থেকে আপনি স্পর্শক আঁকতে পারবেন না, তো এটাই লিখছে, আঁকা যায় না। আর 3 নম্বরে কি লিখছে? বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান কোণ স্থূলকোণ, তো এটা হচ্ছে আপনার পুরাতন জিনিস আর কি, 8.4 রিলেটেড জিনিসপত্র। এটা আপনার 8.4 রিলেটেড জিনিসপত্র। তো আমার একটু একটা ইম্পর্টেন্ট কল ভাই, একটু রিসিভ করতে হবে, সবার কাছ থেকে একটু সময় চেয়ে চেয়ে নিচ্ছি, একটু 30 সেকেন্ড, একটু ভাইয়া। আচ্ছা, তো এটা হচ্ছে বৃত্তের অধিচাপের উপর আন্তরিকভাবে দুঃখিত, আবার হচ্ছে একই সাথে ধন্যবাদ একটু সময় দেওয়ার জন্য। আচ্ছা, বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান কোণ হচ্ছে উম, আসেন আমরা, এটা হচ্ছে বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে অধিচাপ, এই বৃত্তের এটা হচ্ছে অধিচাপ, অধিচাপের উপর দণ্ডায়মান। তো আমি সবসময় বলি যে একটা চাপের উপর দণ্ডায়মান মানে কি? মনে করেন এটা একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর দণ্ডায়মান মানে এই চাপের উপরে থাকবে, এই চাপের উপরে আপনার বৃত্তস্থ কোণটা থাকবে, মনে রাখবেন। এই চাপের উপর দণ্ডায়মান মানে চাপের উপরে থাকবে। So, আপনার এই যে অধিচাপ কোনটা ভাই? এই অধিচাপ হচ্ছে এই পুরাটা, এই পুরা বড়টা হচ্ছে আপনার অধিচাপ। এই অধিচাপের উপরে দণ্ডায়মান, অধিচাপের উপর দণ্ডায়মান মানে হচ্ছে এই যে এই কোণটা ভাই। তো অধিচাপের উপর দণ্ডায়মান, এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলছি আগে ভাই, একটু বইটা দেখে নিয়ে 8.4-এ। তো এটা হচ্ছে স্থূলকোণ, অধিচাপের উপর দণ্ডায়মান যে কোণটা থাকে সেটা হচ্ছে আপনার স্থূলকোণ। তাহলে এবিসি তিনটাই কারেক্ট, আমার উত্তর হচ্ছে 1, 2, 3। এটা হচ্ছে আমার 1, 2, 3। আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকে যাই, সামনের দিকে যাই। বলছে কোন বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। তো এটা একটু সহজ, একটু দেখেন আমরা কিভাবে আঁকতে পারি। তো মনে করেন এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তে আমাদের এমন দুইটা স্পর্শক আঁকতে হবে যাতে এদের অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে 60 ডিগ্রি হয়, তাই তো? তো আমরা এই বৃত্তের কেন্দ্রটা নিলাম, এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। এখন যে কোনো ভাবে এটার একটা ব্যাসার্ধ আঁকেন, এটার একটা ব্যাসার্ধ আঁকেন। তো মনে করেন আমি আঁকলাম হচ্ছে এই যে এরকম একটা ব্যাসার্ধ আঁকলাম, এরকম একটা ব্যাসার্ধ আঁকলাম। তো এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই বিন্দুতে আপনি 120 ডিগ্রি কোণ আঁকবেন, এই বিন্দুতে 120 ডিগ্রি কোণ আঁকবেন। তো এখন আপনি প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি বুঝতেছেন কিভাবে 120 ডিগ্রি কোণ আঁকবো? তো কিভাবে বুঝছি এটা আমি একটু পরে বলতেছি, কিভাবে বুঝছি এটা একটু পরে বলতেছি। তো আমরা করবো কি, এই ও বিন্দুতে 120 ডিগ্রি কোণ আঁকবো। তো এইটা মনে করেন হচ্ছে আপনার এই 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 যে এটা মনে করেন হচ্ছে আপনার 120 ডিগ্রি কোণ। তো আপনারা তো আশা করি জানেন যে কিভাবে কম্পাস দিয়ে 120 ডিগ্রি কোণ আঁকতে হয়। যে কোনো একটা রেখাংশের একটা বিন্দুতে 120 ডিগ্রি কোণ আঁকবেন, তাতে করবেন কি, কম্পাসে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবেন, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবেন, সেম ব্যাসার্ধ নিয়ে এইখানে কম্পাসটা বসিয়ে, যে এই বিন্দুতে কম্পাসটা বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবেন, সেম ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুতে কম্পাসটা বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবেন। এই যে এইটাই হবে হচ্ছে আপনার 120 ডিগ্রি।
এটাই হবে হচ্ছে আপনার 120 ডিগ্রি, মানে সেম ব্যাসার্ধ নিয়ে জাস্ট বৃত্তচাপ আঁকতে থাকবেন। এখানে বসে একটা বৃত্তচাপ, এখানে বসে আরেকটা বৃত্তচাপ, এটাই হচ্ছে আপনার 120 ডিগ্রি। ঠিক আছে, তো এই হচ্ছে কি অবস্থা। তাহলে এখন আমরা কি করলাম, এই যে এখানে 120 ডিগ্রি এঁকে ফেললাম, আমরা এখানে 120 ডিগ্রি এঁকে ফেললাম। 120 ডিগ্রি আঁকার পর এইখানে একটা বিন্দু পাবেন, এইখানে একটা বিন্দু পাবেন। এই যে দুইটা বিন্দু পেলেন, এই দুইটা বিন্দুতে দুইটা লম্ব আঁকেন। এই দুইটা বিন্দুতে আপনি দুইটা লম্ব আঁকেন। সো আসেন এখানে একটা লম্ব আঁকি, এই যে এইখানে একটা লম্ব আঁকি, এই যে এখানে একটা লম্ব আঁকি, আবার এইখানেও একটা লম্ব আঁকি, এই যে এই বিন্দুতেও একটা লম্ব আঁকি, এই বিন্দুতেও একটা লম্ব আঁকি, এখানে একটা লম্ব আঁকলাম, আবার এখানেও একটা লম্ব আঁকলাম। এই দুইটা লম্ব যে এই বিন্দুতে ছেদ করে, এই দুইটা লম্ব যে এই বিন্দুতে ছেদ করে, ওই বিন্দুটার দিকে একটু তাকান, ওই বিন্দুটার নাম দিলাম মনে করেন আমরা পি। তো এইখানে কোণটা অটোমেটিক্যালি 60 ডিগ্রি হয়ে গেছে, খেয়াল করেন। এইখানে কোণটা আপনার অটোমেটিক্যালি 60 ডিগ্রি হয়ে গেছে। কেন ভাইয়া 60 ডিগ্রি কিভাবে হলো, আপনি কিভাবে বুঝলেন? কারণ ভাইয়া এই কোণটা তো 90 ডিগ্রি, আবার এই কোণটাও আপনার 90 ডিগ্রি। সো এইটা 90, এটা 90, এটা 120, তাহলে এটা অবশ্যই 60 ডিগ্রি হবে, কারণ একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি হইতে হয়। সো এই জন্য আমরা বলতে পারি যে আমরা এমন দুইটি স্পর্শক এঁকে ফেললাম। এই যে দেখেন, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, স্পর্শকগুলোর নাম দিলাম পি কিউ আর পি আর। পি কিউ আর পি আর এমন দুইটি স্পর্শক যাদের অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো এখন প্রশ্নটা জাগতেছে ভাই, কিভাবে আপনি বুঝলেন যে 120 ডিগ্রি আঁকতে হবে? তো সিস্টেমটা খুব সহজ। এখানে যত ডিগ্রি বলবে, অন্তর্ভুক্ত কোণ যত ডিগ্রি বলবে, আমরা 180 থেকে ততকে বাদ দিয়ে দিব। আমরা 180 থেকে ততকে বাদ দিয়ে দিব। এই 180 থেকে ততকে বাদ দিয়ে যেটা পাবো, সেই কোণটাই আমরা সবসময় মাঝখানে আঁকবো। সেই কোণটাই সবসময় আমরা মাঝখানে আঁকবো। পুরো জিনিসটা আরেকবার বলছি। আমাকে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্ত দিয়ে বলছে এই বৃত্তের দুইটা স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। তাতে করবেন কি, ফার্স্টে কেন্দ্র নেবেন। কেন্দ্র নেওয়ার পর এইখানে হচ্ছে কি একটা ব্যাসার্ধ আঁকলেন, যে কোনো একটা ব্যাসার্ধ। ব্যাসার্ধ আঁকার পর এখানে আপনি 120 ডিগ্রি আঁকবেন। কিভাবে বুঝছেন ভাই 120 ডিগ্রি আঁকতে হবে? এই যে এই কোণটার দিকে তাকাবো, যত ডিগ্রি দেওয়া থাকবে 180 থেকে ততকে বাদ দিয়ে দিব। যত থাকবে এই যে 120, ওই 120টা আমরা এখানে আঁকবো। আঁকার পর এখানে একটা 90 ডিগ্রি, এখানে একটা 90 ডিগ্রি, এই দুইটা স্পর্শক যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে আপনার, সেখান থেকে আমরা বলতে পারি যে পি কিউ আর পি আর এগুলো হচ্ছে আমার নির্ণয় স্পর্শক যাদের অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাও যদি বুঝতে সমস্যা হয় একটু কাইন্ডলি রেকর্ডিংটা দেখে নেবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 75 ডিগ্রি বললে 105 ডিগ্রি, বাট দ্য সি অপশন ইজ রং। দ্য এ নং অ্যান্সার ইজ রাইট, বাট দ্য সি নং ইজ রং। বি নং অপশনে কোনটা কি, কেন্দ্রস্থ নাকি বৃত্তস্থ, তা বলা হয়নি, তাই এটাও ভুল। আচ্ছা আচ্ছা, ও এখানে এখানে একটা বৃত্তস্থ। বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান, অধিচাপের উপর দণ্ডায়মান কোণ স্থূল কোণ। এটা একটা ভালো পয়েন্ট রেজ করছে। হ্যাঁ, যদি আলাদা না হয়, এটার ব্যাখ্যা কি দেওয়া যায়? একটা ভালো কোশ্চেন রেজ করছে। বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান কোণ বলছেন, দণ্ডায়মান কেন্দ্রস্থ বলেন না, আবার দণ্ডায়মান আপনি বৃত্তস্থ বলেন নাই। তো আপনি এখানে কি করতে পারেন? আচ্ছা, তাহলে উনারটাকে যদি আমরা সত্য ধরে নেই, তাহলে বি নাম্বার অপশনটা হচ্ছে কি কনফিউজিং। বি নাম্বার অপশনটা হচ্ছে কনফিউজিং। আচ্ছা, সি নাম্বারটা তো কারেক্ট শিওর, কারণ বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শক আঁকা যায় না, এটা কারেক্ট শিওর, মানে এটা হবে, এটা সত্য কথা। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের দুইটি স্পর্শক আঁকা যায়, এটাও সত্য কথা। বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে আপনি ওই বৃত্তে হচ্ছে গিয়ে দুইটি স্পর্শক আঁকতে পারবেন। তাহলে এখন ঘটনা হচ্ছে যে ভাইয়া এটা হচ্ছে কিন্তু এরকম তো কোনো কিছু নাই। তো এখানে তো আমার সবসময় একটা উত্তর রেডি থাকে, সেটা হচ্ছে ভাইয়া আপনার বোর্ডে বা হচ্ছে নর্মালি পাবলিক এক্সাম গুলোতে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে উপরে লেখা থাকে উৎকৃষ্ট উত্তরটি বাছাই করুন। উৎকৃষ্ট মানে এগুলোর মধ্যে সবচেয়ে ভালো যেটা আপনার মনে হয় সেই উত্তরটা বাছাই করবেন। তো এগুলোর মধ্যে তো সবচেয়ে ভালো মনে হচ্ছে আমার 1 নাম্বারটা আর 3 নাম্বারটা, তাই না? কারণ 1 নাম্বার আর 3 দুইটা তো আমি দাগাইতে পারবো না, আমার দাগাইতে হবে একটা। সো এই জন্য আমাদের এটা নিজের ইনটিউশন থেকে বুঝে নিতে হবে, বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান কোণ যেহেতু বলছে, এটা ওরা হয়তো বা বৃত্তস্থ কোণই বলতেছে, যেহেতু আপনি এ আর সি দাগানোর কোনো অপশন নাই। এ আর সি দাগানোর যেহেতু কোনো অপশন নাই, তো উৎকৃষ্ট হচ্ছে এটা। আর এটা কিন্তু কনফিউজিং, এটা বৃত্তস্থও বলা যাচ্ছে না, কেন্দ্রস্থও বলা যাচ্ছে না। তো আমরা দেখতেছি এটার সাথে সামঞ্জস্য আমাদের একটা অপশনই আছে। তো উপরে সবগুলো বাক্যই সত্য, ওই উৎকৃষ্ট বিবেচনা করে আর কি। তবে হ্যাঁ, কথা সত্য, 2 নম্বরটা কনফিউজিং হয়ে গেছে, কারণ এখানে তো বলা নাই বৃত্তস্থ না কেন্দ্রস্থ। বৃত্তস্থ বললে কারেক্ট, কেন্দ্রস্থ বলে কারেক্ট, কারেক্ট না। তো যেহেতু বলা নাই, তাহলে আমি তো ঠিকঠাক মতো বলতে পারতেছি না। তো এটা হচ্ছে কনফিউজিং, কিন্তু এই দুটা পারফেক্ট, এই দুটা হবেই। তো এই দুটা হবে, আবার এই দুটা দাগানোর কোনো অপশন নেই, তো উত্তর হবে উপরে সবগুলো বাক্যই সত্য। ঠিক আছে,
ভালো, আপনি চিন্তা করছেন ঠিক আছে, কিন্তু আরেকটু ভালো মতো চিন্তা করলে হয়ে যেত। হ্যাঁ রাজদীপ, তখন তো আবার আরেকটা সমস্যা না, তখন তো আবার ওইটা প্রবৃদ্ধ হয়ে যাচ্ছে বুঝেন নাই, তখন তো এটা প্রবৃদ্ধ হয়ে যাচ্ছে, তো ওই দিক দিয়ে তো আরেক আরেক কাতলা। আচ্ছা, তো এবার আসলে আমরা একটু সামনের দিকে যাই। একটি বর্গের অন্তর্বৃত্ত আর হচ্ছে পরিবৃত্ত আঁকতে হবে। একটা বর্গের অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত আঁকতে হবে। আমরা একটা বর্গ এঁকে ফেলি, আমরা একটা বর্গ এঁকে ফেলি। তো বর্গ কই, এই যে এটা হচ্ছে বর্গ। এই বর্গের আঁকবো একটা অন্তর্বৃত্ত। এটা খুবই সহজ, এটা খুবই সহজ, ইজি চেয়ে সহজ। দেখেন এটার আমরা অন্তর্বৃত্ত পরিবৃত্ত কিভাবে আঁকতে পারি। আমরা এটার ফার্স্টে হচ্ছে দুইটা কর্ণ যোগ করে দিব। এটার ফার্স্টে আমরা দুইটা কর্ণ যোগ করে দিব। কর্ণ যোগ করে দেওয়ার পরে কর্ণ দুইটা যেই বিন্দুতে মিলিত হবে, কর্ণ দুইটা যেই বিন্দুতে মিলিত হবে ওই বিন্দুকে কেন্দ্র করে, এই যে ও বিন্দুকে কেন্দ্র করে পি ও পি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও বিন্দুকে কেন্দ্র করে পি ও পি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে ও পি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও পি এর সমান ব্যাসার্ধ নিয়ে, সমান ব্যাসার্ধ নিয়ে ও ও বিন্দুকে কেন্দ্র করে ও পি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, একটি বৃত্ত আঁকি। বৃত্ত আঁকলাম। এখন যে বৃত্তটা আঁকবেন ওই বৃত্তটাই হচ্ছে আপনার পরিবৃত্ত, যে বৃত্তটা আঁকবেন ওই বৃত্তটাই হচ্ছে আপনার পরিবৃত্ত। এটা একটু নিজেরাই একটু এঁকে নেন, এটাই হচ্ছে আপনার সেই পরিবৃত্ত। পরিবৃত্ত মানে কি, ওই শীর্ষগুলো দিয়ে যাবে। পরিবৃত্ত মানে হচ্ছে আপনার সেই শীর্ষগুলো দিয়ে যাবে আর কি, এই আর কিছু না। এবার হচ্ছে অন্তর্বৃত্ত কিভাবে আঁকবো ভাই? অন্তর্বৃত্ত আঁকার জন্য এই যে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা যে কোনো একটা বাহুর উপর একটা লম্ব আঁকবো। ও বিন্দুকে কেন্দ্র করে আমরা যে কোনো একটা বাহুর উপর একটা লম্ব আঁকবো। এই যে লম্বটা আঁকলাম, এই লম্বটার সমান ব্যাসার্ধ নিয়ে, এই লম্বটার সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ এঁকে ফেলবো। লম্বটার সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত এঁকে ফেলবো, এটাই হবে হচ্ছে আমার অন্তর্বৃত্ত। তো কি করলাম, আমরা ফার্স্টে কর্ণ দুইটা আঁকবো। কর্ণ দুইটা আঁকার পর কর্ণ দুইটা যে বিন্দুতে ছেদ করবে, কর্ণ দুইটা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুকে কেন্দ্র করে এই যে কর্ণের অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে ফেলবো, সেটা হবে পরিবৃত্ত। আর কর্ণ দুইটা যে বিন্দুতে ছেদ করবে সেখান থেকে যে কোনো একটা বাহুর উপর একটা লম্ব আঁকবো। লম্বটা আঁকলে যেই যে বৃত্তটা পাবো সেটাই হচ্ছে আমার অন্তর্বৃত্ত। সহজ জিনিস, খুবই সহজ জিনিস, একবার আঁকবেন। আচ্ছা, এরপর একটা পোল কোশ্চেন আছে, সহজ পোল কোশ্চেন, সহজ পোল কোশ্চেন, সবাই পারবেন, তো একটু পার্টিসিপেট করেন। 1.5 মিনিট সময়। আরে ভাই, লম্ব আর 120 ডিগ্রি কেন একই হবে? বইয়ের 2 নম্বর এমসিকিউটা বুঝাই দিব। আচ্ছা ইয়ে করেন, কি জানি বলে, হ্যান্ডরিজ, হ্যান্ডরিজের সময় একটু মনে রেখো তো, ইয়ার নাম কি, কাউসার, মনে রেখো ওই যে মোহাম্মদ আব্দুল আহাদ, হ্যান্ডরিজের সময় ওর একটু দেখো ওইটা কি। চাঁদা দিয়ে কেন না, 120 ডিগ্রি তো নর্মালি কম্পাস দিয়ে আঁকা যায়। সকল চতুর্ভুজের পরিবৃত্ত আঁকাতে পারবেন না। এই যে আপনার কনকেভ যে চতুর্ভুজ গুলো আছে ওগুলো রাখতে পারবেন না, কনকেভ। আচ্ছা 1.5 মিনিট শেষ, 1.5 মিনিট শেষ। আয় হায়, এটা তো মানুষজন, মানুষজন দেখি এখন খুব পার্টিসিপেশন খুব কমে গেছে, মানে পোলে পোলে পার্টিসিপেশন খুবই কমে গেছে। মেইন পার্টিসিপেন্ট কমে নাই অত একটা, কিন্তু পোলে পার্টিসিপেশনটা খুবই কমে গেছে। এটা কি হিসাব করতেছেন নাকি, সাংঘাতিক হিসাব? হুম, আচ্ছা চলেন দেখাই দিই এটা কিভাবে করতে হয়, এটা দেখাই দিই। তো যারা দিয়েছেন তো আন্দাজে দিয়েছেন, অনেকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। কোনোটি নয় থাকলে বেশি মজা হইতো আর কি, কোনোটি নয় থাকলে মানুষজন হচ্ছে চিন্তা ভাবনা করার আগে দিয়ে দিত কোনোটি নয়। আগের দুইটা উত্তর যেহেতু 4 নম্বরটা হয়েছে কোনোটি নয় সব বাক্য মিথ্যা, তো এটাও কোনোটি নয় হবে।
আচ্ছা, তো এইটা কি একটা কোইন্সিডেন্স বলা চলে কি? আজকের ক্লাসে সবগুলা উত্তরে কি ডি চলে আসতেছে? হ্যাঁ, কোইন্সিডেন্স ভাই, এটা আমি ইচ্ছা করে করিনি। কোইন্সিডেন্স, এটার উত্তর ডি। এটার উত্তর ডি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কোন একটা বৃত্ত, একটা বৃত্তের কেন্দ্র থেকে কোন একটা জ্যায়ের উপরে যদি লম্ব আঁকেন তাহলে ওই জ্যাটা ভাই সমদ্বিখণ্ডিত হয়। কোন একটা বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপরে যদি লম্ব আঁকেন ওই জ্যাটা ওইখানে সমদ্বিখণ্ডিত হয়। তো আপনার এখানে কি বলছে? এবি সমান এক্স, তার মানে এই পুরাটা যদি আপনার এক্স হয়, এই পুরাটা হচ্ছে আপনার এক্স, তাহলে এতটুকু কি হবে ভাই? এতটুকু হবে হচ্ছে এক্স বাই টু। এই পুরাটা যদি এক্স হয় এতটুকু হবে হচ্ছে এক্স বাই টু। আর এতটুকু কি? এতটুকু হচ্ছে এক্স বাই টু মাইনাস টু। এটা দেওয়া আছে, প্রশ্নেই দেওয়া আছে, দেখেন এতটুকু এক্স বাই টু মাইনাস টু। আর ওবি কত? ওবি হচ্ছে 10 সেন্টিমিটার দেওয়া। তো এখন কথা হচ্ছে 1.5 মিনিটের মধ্যে এটা পারাটা তো প্রায় একটু টাফ হয়ে যাবে, কারণ এরপরে যে ক্যালকুলেশন, এটা তো মাশাআল্লাহ দিলে অনেক ভালো একটা ক্যালকুলেশন। দেখেন, এক্স বাই টু মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এক্স বাই টু হোল স্কোয়ার, এক্স বাই টু হোল স্কোয়ার, এটা ইকুয়াল হচ্ছে 10 স্কোয়ার। মানে হচ্ছে কি, ওই যে পিথাগোরাসের উপপাদ্য আর কি, ঠিক আছে? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার যোগ অতিভুজ স্কোয়ার। তো এখান থেকে আসবে কি এক্স স্কোয়ার বাই 4 মাইনাস 2x, তারপর হচ্ছে প্লাস 4 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার বাই 4, এটা সমান হচ্ছে 100। এরপর আবার এখান থেকে কি আসবে? এখান থেকে আবার সবগুলো এলসিএম 4, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু 100। এখান থেকে আবার আপনি বলতে পারেন এক্স স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস 16, এটা ইকুয়াল টু হচ্ছে 400। এরপর আবার এখান থেকে হিসাব করতে হবে হচ্ছে 2 দিয়ে ভাগ, আচ্ছা 2 দিয়ে পরে ভাগ করতে, 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস না মাইনাস, মাইনাস হচ্ছে 384 সমান হচ্ছে কত? সমান হচ্ছে 0। তার মানে এখানে এখন 2 দিয়ে ভাগ করে নিলে সুবিধা, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এটা কত আসবে? এটা হচ্ছে 192 তাহলে 192 ইকুয়াল হচ্ছে 0। এরপর আবার এটাকে করতে হবে মিডল টার্ম, মিডল টার্ম করলে কত আসবে? 16 12 192, এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস হচ্ছে 12x প্লাস হচ্ছে 12, দাঁড়ান আসতে, মাইনাস 16x প্লাস হচ্ছে 12x মাইনাস 192 সমান কত? 0। এরপর এখানে আপনি মিডল টার্ম করলে কি আসবে? এক্স মাইনাস 16 এক্স প্লাস 12 সমান হচ্ছে 0। তো এটা এত কম টাইমের মধ্যে এটা করাটা তো সম্ভব না, তাই না? এক্স ইকুয়াল টু 16 আসবে, আবার এক্স ইকুয়াল টু মাইনাস 12 আসবে, তো মাইনাস 12 হচ্ছে গ্রহণযোগ্য না, তো অ্যান্সার হচ্ছে 16। তো এইগুলা টেকনিক কি? এগুলা টেকনিক হচ্ছে অপশন দিয়ে চেক করতে হবে। এগুলোর একেবারে সহজ টেকনিক হচ্ছে অপশন দিয়ে চেক করতে হবে। আপনার এক্স এর মান লাগবে, আপনি যখন এতটুকু করে ফেলছেন আপনি এখন জাস্ট এক্স এর মানগুলো বসায় দেন। এখানে এক্স এর মান বসান, কত আসে? এক্স এর মান বসালে আসে এই যে 6 বসান, 6 বসালে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 থেকে 2 গেলে 1, আর এখানে আসে 3। তো 3 আর 1 এ 3 স্কয়ার যোগ 1 স্কয়ার কি 10 নাকি? 10 স্কয়ার না, সেটা বাদ। এবার 8 বসান, 8 বসালে কত আসে? 8 ভাগ 2 হচ্ছে 4, 4 থেকে 2 গেলে, মানে অপশনগুলো চেক করলে এইটার চেয়ে কম সময় লাগবে। আমি তো না হয় তাড়াতাড়ি ক্যালকুলেশন করতেছি দেখে হচ্ছে 16 12 192 বুঝতেছি, কিন্তু আপনি কেমনে বুঝবেন? আপনি তো বুঝতে পারবেন না, তাই না? তো এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে একটু কষ্ট করে অপশনগুলো চেক করে নেবেন, একটু কষ্ট করে অপশনগুলো চেক করে নেবেন, তাহলে জীবনটা সহজ হবে। একটু তাড়াতাড়ি করতে পারবেন, নইলে এটা অনেক টাইম লাগবে আপনার। ঠিক আছে ভাই? একটু আমরা সবাই অপশন চেক করে করবো, তাও বড় করে কিভাবে করতে হবে এটা দেখাই দিলাম একবার। আচ্ছা, এবার আসেন একটু সামনের দিকে যাই। এটা আপনি নিজেরা করুন ভাই, এটা খুবই সহজ, এটা খুবই সহজ, একটু নিজেরা চেষ্টা করুন বাসায়। খুবই সহজ একটা প্রশ্ন, নিজেরা একটু বাসায় চেষ্টা করবেন। আর অবশ্যই বইয়ের কোশ্চেনটা ঠিক করে নেবেন। বইয়ে এটা ও এ কিউ দেওয়া, এটা পি এ কিউ হবে। বইয়ে এটা ও এ কিউ দেওয়া, এটা পি এ কিউ হবে। বইয়ের কোশ্চেনটা একটু ঠিক করে নেবেন, ঠিক আছে? বইয়ের কোশ্চেনটা ভুল আছে, এটা পি এ কিউ হবে। আচ্ছা, এরপরে এখানে কি বলা আছে? এক্স ওয়াই জেড এ ওয়াই এম ও জেড এম যথাক্রমে ওয়াই ও জেড এর অন্তর্দ্বিখণ্ডক। আমাদের সময়ের দিকে তাকাইতে হবে। আচ্ছা, আমাদের আর বেশি নেই, দুটা। তো এখানে ওয়াই এম ও জেড এম যথাক্রমে ওয়াই ও জেড এর অন্তর্দ্বিখণ্ডক, ওয়াই এন ও জেড এন হচ্ছে ওয়াই ও জেড এর বহির্দ্বিখণ্ডক, ওয়াই এন জেড ইকুয়ালস টু, আচ্ছা এইটা আমরা খুব সহজে প্রমাণ করে ফেলতে পারি। দেখেন কিভাবে প্রমাণ করি। এইটা হচ্ছে গিয়ে একটা ত্রিভুজ, ও সরি ত্রিভুজ হয়নি, এ হয়ে গেছে, দাঁড়ান একটু ওয়েট। ত্রিভুজটার নাম দিলাম হচ্ছে এবিসি। এবিসি তো দেওয়া যাবে না, এক্স ওয়াই জেড। ত্রিভুজটার নাম দিলাম এক্স ওয়াই জেড। এখন কোন ওয়াই আর কোন জেড এর বহির্দ্বিখণ্ডক দুইটা আঁকতে হবে। কোন ওয়াই আর কোন জেড এর বহির্দ্বিখণ্ডক দুইটা আঁকলাম। তো এটা হচ্ছে একটা বহির্দ্বিখণ্ডক, আচ্ছা ওয়েট, এটা হচ্ছে একটা বহির্দ্বিখণ্ডক আর এটা হচ্ছে আরেকটা বহির্দ্বিখণ্ডক। এটা একটা বহির্দ্বিখণ্ডক, এটা আরেকটা বহির্দ্বিখণ্ডক। এই বহির্দ্বিখণ্ডক দুইটা হচ্ছে এন বিন্দুতে মিলিত হইলো। বহির্দ্বিখণ্ডক কথাটা মানে কি? বহির্দ্বিখণ্ডক কথাটা মানে হচ্ছে এইটুকু আর এইটুকু সমান, আবার এখানে এইটুকু আর এইটুকু সমান, এইটুকু আর এইটুকু সমান, এইটুকু আর এইটুকু সমান। ঠিক আছে? বহির্দ্বিখণ্ডক কথাটা মানে। এখন আপনাকে প্রমাণ করতে বলছে কি? প্রমাণ করতে বলছে এই যে মাঝখানে যে কোণটা আছে, এই যে ওয়াই এন জেড, এই যে কোণটা আছে ওয়াই এন জেড, কোণটা হচ্ছে আপনার 90 ডিগ্রি মাইনাস 0.5x, এটা থেকে প্রমাণ করতে বলছে। তো এটা কিভাবে করা যায়? তো আমি সবসময় হচ্ছে কি মানে আমি আপনাকে বুঝাই দিচ্ছি কিভাবে করতে হবে, আপনি হচ্ছে জাস্ট একটু বাসায় একটু একবার দেখে নেবেন। তো দেখেন, এটা একটা হচ্ছে ত্রিভুজ,
এই ত্রিভুজের এটা হচ্ছে একটা বহিস্থ কোণ, এইটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা কিন্তু এই দুটো কোণের সমষ্টির সমান ভাইয়া। আমি যদি বলি এক্স, এই এক্সটা কি আপনি বলবেন এই এক্সটা হচ্ছে এ প্লাস বি, এই এক্সটা হচ্ছে অন্তস্থ বিপরীত দুইটা কোণের সমষ্টির সমান। তাহলে আমি যদি আপনাকে বলি ভাইয়া এইটার নাম দিলাম এ, এইটার নাম দিলাম হচ্ছে বি, আর এটার নাম দিলাম হচ্ছে সি, তাহলে এই যে এই কোণটা আছে, এই কোণটা আছে, এখানে একটা আরো দুটো বিন্দু দিয়ে তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে পি, এটা মনে করেন কিউ। আমি যদি আপনাকে বলি কোণ পি ওয়াই জেড কি, একটু চিন্তা করেন। আমি যদি আপনাকে বলি কোণ পি ওয়াই জেড কি, আপনি বলবেন ভাই যে কোণ পি ওয়াই জেড হচ্ছে এটা, এই কোণ পি ওয়াই জেড হচ্ছে এ প্লাস বি, কোণ পি ওয়াই জেড হচ্ছে এ প্লাস বি। তেমনি করে আমি যদি আপনাকে এইটা বলি যে ভাই কোণ কিউ জেড ওয়াই কি, এই যে এটা কিন্তু ভাই কিউ, কোণ কিউ জেড ওয়াই কি, কোণ কিউ জেড ওয়াই কি, তখন আপনি কি বলবেন? আপনি বলবেন ভাই কোণ কিউ জেড ওয়াই হচ্ছে যে এ প্লাস সি, কোণ কিউ জেড ওয়াই হচ্ছে এ প্লাস, বুঝানোর খাতিরে আমি জাস্ট তিনটা লেটার ধরে নিছি, বারবার কোণ লিখতে আমার ভালো লাগে না, এই জন্য হচ্ছে তিনটা লেটার ধরে নিছি, ঠিক আছে? না অন্তর্দ্বিখণ্ডক আঁকা লাগবে না, এটার জন্য অন্তর্দ্বিখণ্ডকটা আঁকা লাগবে না, বুঝছেন? এটা শুধু শুধু আসলে দেওয়া ওই বইয়ের কোশ্চেনটা ভুল নেওয়ার কারণে আর কি। অন্তর্দ্বিখণ্ডকটা এখানে আঁকা লাগবে না, এক্সকিউজ মি, অন্তর্দ্বিখণ্ডকটা এখানে আঁকা লাগবে না, বহিঃ দ্বিখণ্ডক দিয়ে কাজ চলে যাবে। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি এই যে টিক চিহ্ন দিলাম, এই যে টিক চিহ্ন দিলাম, এই কোণটা কি? এই কোণটা হচ্ছে পি ওয়াই জেড এর অর্ধেক। তো আমি লিখি হাফ পি ওয়াই জেড কি, হাফ পি ওয়াই জেড কি, হাফ পি ওয়াই জেড হচ্ছে হাফ এ প্লাস বি, হাফ এ প্লাস হাফ বি। এই যে দেখেন এটাকে অর্ধেক করে দিছি ভাইয়া, এটাকে অর্ধেক করে দিছি, হাফ পি ওয়াই জেড হচ্ছে হাফ এ প্লাস হাফ বি। তাহলে ভাই হাফ পি ওয়াই জেড মানে কি? যে পি ওয়াই জেড এটার অর্ধেক কি? এটার অর্ধেক হচ্ছে এন ওয়াই জেড, হাফ পি ওয়াই জেড মানে হচ্ছে এন ওয়াই জেড, হাফ পি ওয়াই জেড মানে হচ্ছে এন ওয়াই জেড। আচ্ছা এটা কি আরেকটু সহজে করা যেত? হ্যাঁ আরেকটু সহজে করা যেত, দাঁড়ান ওয়েট দেখাই দিই। এইটুকু তো বুঝছেন সবাই, পি ওয়াই জেড হচ্ছে এ প্লাস বি, কিউ জেড ওয়াই হচ্ছে এ প্লাস সি, এতটুকু বুঝছেন, এতটুকুতে কারো কোনো ডাউট নেই। এখন আসেন ভাই আমরা একটা ত্রিভুজ দেখি, ত্রিভুজ এন ওয়াই জেড দেখি, ত্রিভুজ এন ওয়াই জেড। ত্রিভুজ এন ওয়াই জেড এ এই তিনটা কোণের সমষ্টি খেয়াল করেন, ত্রিভুজ এন ওয়াই জেড এ এই তিনটা কোণের সমষ্টি খেয়াল করেন, এই তিনটা কোণের সমষ্টি খেয়াল করেন, ত্রিভুজ এন ওয়াই জেড এ তিনটা কোণের সমষ্টি খেয়াল করেন। এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এন ওয়াই জেড যে কথা হাফ ইন্টু পি ওয়াই জেড একই কথা, এন ওয়াই জেড যে কথা হাফ ইন্টু পি ওয়াই জেড একই কথা, একটু চিত্রের সাথে মিলান তাহলে বুঝতে পারবেন। আবার এন জেড ওয়াই যে কথা হাফ ইন্টু কিউ জেড ওয়াই একই কথা, হাফ ইন্টু কিউ জেড ওয়াই এটা একই কথা। আর ওয়াই এন জেড যে আছে সে এরকমই থাকুক, কারণ তাকে আমার দরকার, তাকে আমার দরকার, সে এরকমই থাকুক, ওয়াই এন জেড এর মতোই থাকুক, এটা হচ্ছে 180 ডিগ্রি। এখন পি ওয়াই জেড যে কথা এ প্লাস বি একই কথা, আবার কিউ জেড ওয়াই যে কথা এ প্লাস সি একই কথা। আমি করব কি? আমি করব হচ্ছে এখানে এখন মানগুলো বসাই দিব, হাফ ইন্টু এ প্লাস বি, আর এখানে বসাই দিব হাফ ইন্টু এ প্লাস সি, আর এখানে যা আছে সেটা সেরকমই থাকবে, এখানে যা আছে সেটা সেরকমই থাকবে, এটা নিয়ে আমরা কিছু করবো না। তো এখান থেকে আমরা কি বলতে পারি? হাফ এ প্লাস হাফ বি প্লাস হাফ এ প্লাস হাফ সি প্লাস হাফ এ প্লাস হাফ সি প্লাস হচ্ছে ওয়াই এন জেড, এটা সমান কত? এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। এখন ভাই এই তিনটা থেকে আপনি একটা হাফ কমন নেন, এই হাফ এটা রেখে দেন, আর এই তিনটা থেকে একটা হাফ কমন নেন, হাফ কমন নিলে একটা সুন্দর ঘটনা ঘটবে, এ প্লাস বি প্লাস সি চলে আসবে। তো এ প্লাস বি প্লাস সি চলে আসলে আমরা এখান থেকে কত বলতে পারবো? এখান থেকে আমরা এটাকে বলতে পারবো হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে আমরা এটাকে বলতে পারবো হচ্ছে 180 ডিগ্রি। তো লিখে ফেলি হাফ এ প্লাস হাফ ইন্টু 180 ডিগ্রি, আর এখানে কত আছে? এখানে আছে হচ্ছে ওয়াই এন জেড, এটা সমান হচ্ছে কত? এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। তো এটা কত কাটাকাটি করলে আসবে হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিটা যখন এদিকে চলে যাবে আর হাফ এটা যখন এদিকে চলে যাবে, তখন আমাদের প্রমাণ হয়ে গেল ওয়াই এন জেড সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণে। তো দেখেন পুরো জিনিসটা একটু জুম আউট করে দেখাই। পি ওয়াই জেড কত? এ প্লাস বি, মানে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। কিউ জেড ওয়াই কত? এ প্লাস সি, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এবার একটা ত্রিভুজ নিলাম এন ওয়াই জেড, এই এন ওয়াই জেড ত্রিভুজে এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই যে তিনটা কোণের সমষ্টি লিখলাম 180 ডিগ্রি। তো এন ওয়াই জেড যে কথা হাফ ইন্টু পি ওয়াই জেড একই কথা, এন জেড ওয়াই যে কথা হাফ ইন্টু কিউ জেড ওয়াই একই কথা, আর এখানে যা আছে তাই থাকবে। তো এই পি ওয়াই জেড এর জায়গায় কি লিখলাম? এই পি ওয়াই জেড এর জায়গায় লিখলাম এ প্লাস বি, আর কিউ জেড ওয়াই এর জায়গায় লিখলাম কি? এ প্লাস সি। তো এরপরে এখান থেকে জাস্ট একটু ক্যালকুলেশন করবেন, হাফ এ প্লাস হাফ বি, হাফ এ প্লাস হাফ সি। তো এখান থেকে হাফ কমন নিলে এ প্লাস বি প্লাস সি। তো এ প্লাস বি প্লাস সি এর মান কত? এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি বসাই দিবেন, কাটাকাটি চলে যাবে 90 ডিগ্রি, এরপর এই পাশে নিয়ে যাবেন, আপনার প্রমাণ হয়ে গেছে যেটা প্রমাণ করতে বলছে। এই যে 90 ডিগ্রি মাইনাস 0.5x,
90 ডিগ্রি মাইনাস 0.5x। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে ভাইয়া আমরা 6.3 তে একটা জিনিস শিখেছিলাম। 6.3 তে কি শিখেছিলাম? 6.3 তে শিখেছিলাম যে অন্তর্দ্বিখণ্ডক দুইটা যে বিন্দুতে মিলিত হয়, এটা একটু কাইন্ডলি পাশে দেখে নেবেন। 6.3 তে এটা করানো হয়েছিল যে এই কোণটা হয় হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে হাফ এক্স। যে এটা যদি আপনার এক্স হয়, এটা ওয়াই হয়, এটা জেড হয়, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি প্লাস হাফ এক্স। আর এখন আমরা কি প্রমাণ করলাম? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স। এখন আমরা প্রমাণ করলাম এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স। তো এটা 90 ডিগ্রি প্লাস হাফ এক্স, এটা 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স। তো এই দুটো যোগ করলে কত? এই দুটো যোগ করলে হয় হচ্ছে 180 ডিগ্রি। সো একটা চতুর্ভুজের বিপরীত দুইটা কোণ যোগ করলে যদি 180 ডিগ্রি হয়, তখন আমরা বলতে পারি ওই চতুর্ভুজটা বৃত্তস্থ। তার মানে এই যে আমরা এখান দিয়ে একটা বৃত্ত আঁকতে পারবো শিওর। আর এখান দিয়ে একটা বৃত্ত আঁকতে পারা মানে হচ্ছে এই বিন্দু চারটা হচ্ছে আপনার সমবৃত্ত। এটাই আপনি পরেরটা প্রমাণ করতে বলছে। এই জিনিসটাই আপনার পরেরটাতে প্রমাণ করতে বলছে, এই বিন্দু চারটা হবে হচ্ছে সমবৃত্ত। ঠিক আছে, তো এটা আর কি। তো এটা আর বললাম না আপনাকে, তো আপনি হচ্ছে জাস্ট একটু 6.3 টা রিভিউ করে নেবেন। এই কোণটা কত হবে? এই কোণটা হবে 90 ডিগ্রি প্লাস হাফ এক্স। আর এই কোণটা কত হবে? এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স। এই যে এটা তো এখানে দেখলামই 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স। তো এখান থেকে আমরা এই দুইটার সমষ্টি বলতে পারি 180 ডিগ্রি। তো দুইটার সমষ্টি 180 ডিগ্রি হইলে ওইটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আর যদি চতুর্ভুজটা বৃত্তস্থ হয়, তাহলে বিন্দু চারটা সমবৃত্ত হয়। সমবৃত্ত মানে কি? ওই বিন্দু চারটা দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে। সমবৃত্ত মানে হচ্ছে বিন্দু চারটা দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে। তো লাস্টে একটা পোল কোশ্চেন আছে, পোল কোশ্চেনটা দেওয়া দরকার। এটার পরে তো শেষ। আচ্ছা, এটা দিয়ে শেষ হয়ে যাবে, পোলটা দিয়ে শেষ, পোলটা দিয়ে ক্লাস শেষ। তো পোলে পার্টিসিপেট করেন, দেখেন পারেন নাকি। এই অঙ্কটা কোথায়? এটা একটা সৃজনশীল আছে, নিচে দেখবেন এই 8.5 নিচে একটা সৃজনশীল আছে। এটা আগেও করাইছি 8.3 তে, আবার করাইলাম, সমস্যা কি? সমস্যা নাই তো। আচ্ছা, টাইমস আপ, টাইমস আপ। আমরা একটু দেখি অবস্থাটা আসলে কি। অবস্থাটা আসলে কি, চলেন আমরা একটু দেখি। ও, আমি আজকে আমার নামই চেঞ্জ করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো অবস্থাটা হচ্ছে আপনারা অনেকেই ওই ভাবছেন যে আগের তিনটার উত্তর ডি হয়েছে, এটার উত্তরও ডি হবে না। আরে জনগণ, এটা তো ডি হবে না রে ভাই, এটা তো ডি হবে না, এটা উত্তর ডি হবে না, এটা উত্তর এ হবে। একটা অবস্থা। আচ্ছা দেখেন, এটা খুবই সহজ জিনিস ছিল এটা, এই না। তো আপনার মানে উদ্দীপক তো আগেরটাই, এতক্ষণ যে চিত্র আঁকছে উদ্দীপক তো ওইটাই, তাই না? তো খেয়াল করেন ব্যাপারটা কিরকম। এখানে হচ্ছে আপনার ওয়াই এন জেড এন, তো এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে ওয়াই এম জেড এম, এটা হচ্ছে এম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স। তো ব্রাদার খেয়াল করেন, এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান। আবার এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, যেহেতু এটা বহির্দ্বিখণ্ডক আর এটা হচ্ছে অন্তর্দ্বিখণ্ডক। তো এইটা আর এটা সমান, আর এটা এটা সমান। তো এখন যদি আমি আপনাকে বলি যে একটু মুখে মুখে হিসাব করা যায়, দেখেন এই পুরা কোণটা আর এই পুরা কোণটা, এই দুটো সমষ্টি কত? আপনি বলবেন 180 ডিগ্রি। আমি বললাম আপনাকে এই পুরা কোণটা আর এই পুরা কোণটার সমষ্টি কত? আপনি বলবেন হচ্ছে 180 ডিগ্রি। তো তার মানে এইটার অর্ধেক আর এইটার অর্ধেকের সমষ্টি কত হবে? এই পুরা কোণটা আর এই পুরা কোণটার সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এইটার অর্ধেক আর এইটার অর্ধেকের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। একটা সহজ হিসাব না? এই পুরা কোণটা আর এই পুরা, মনে করেন এই পুরা কোণটার নাম দিলাম হচ্ছে এ, আর এই পুরা কোণটার নাম দিলাম হচ্ছে বি। তো এ আর বি যোগ করলে কত? এ আর বি যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে হাফ এ প্লাস হাফ বি কত? হাফ এ প্লাস হাফ বি হচ্ছে 90 ডিগ্রি। হাফ এ মানে কি? হাফ এ মানে তো হচ্ছে এম ওয়াই জেড, এই যে এম ওয়াই জেড। আবার হাফ বি মানে কি? হাফ বি মানে তো এন ওয়াই জেড, এই যে এন ওয়াই জেড, তাই না? তো এই দুটার সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এটা ইজিলি করা যেত আর কি, কিন্তু যথেষ্ট উপাত্ত নেই কেন বলছেন আমি জানি না। যথেষ্ট উপাত্ত নেই কেন বলছেন জানি না। তো এটা আজকের ক্লাসের শেষে একটা ইয়ে আছে, কি জানি বলে, বাড়ির কাজ আছে। বাড়ির কাজটা একটু একটু টাফ, কিন্তু চেষ্টা করবেন, একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন, একটু সময় ব্যয় করবেন, একটু সময় ব্যয় করবেন, যেহেতু আপনারা হচ্ছে
এখন সময় ব্যয় করা সময় পাচ্ছেন না, কাজ পাচ্ছেন না, তো এটা নিয়ে একটু সময় ব্যয় করবেন। যদি কোশ্চেনটা সলভ করতে পারেন আনন্দ পাবেন, না পারলে তো কিছু করার নেই আর কি। তো একটু সবাই একটু বাড়ির কাজটা নিয়ে একটু বাসায় চিন্তা করবেন যে কিভাবে কি করা যায়, মানে যতটুকু জ্ঞান আরোহণ করেছেন ওই জ্ঞানটুকুর এটা প্রয়োগ করতে হবে আর কি, না সর্বোচ্চ প্রয়োগ করতে হবে, খালি প্রয়োগ না, সত্যি কথা বলতে যেটা খালি প্রয়োগ না, সর্বোচ্চ প্রয়োগ করতে হবে। তারপরে আশা করা যায় আপনি পারলেও পারতে পারেন আর কি। সবাই একটু চেষ্টা করবেন বাড়ির কাজটা হচ্ছে কি করার আর কি। ঠিক আছে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এটা সলভ করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, আমরা হচ্ছে কি যে না না কোনো জায়গা থেকে অ্যান্সার দেখেন না প্লিজ, এটা কোনো জায়গা থেকে অ্যান্সার দেখেন না, কোনো জায়গা থেকে অ্যান্সারটা দেখেন না, কোনো জায়গা থেকে অ্যান্সার দেখেন না, এটা নিজে নিজে চেষ্টা করেন আর কি, কারণ এটা অ্যান্সার আছে, এটা গুগল বা ইউটিউব আপনি অ্যান্সার পাবেন আর কি। না না আদিব সম্ভব না, ওই যে বললাম যেটা কনকেভ চতুর্ভুজগুলো আঁকতে পারবেন না, কনকেভ চতুর্ভুজ যেগুলা, এই যে চতুর্ভুজগুলো দেখতে এরকম, ওগুলো একটা সম্ভব নাই, যে এই দেখতে অনেকগুলো চতুর্ভুজ আছে দেখতে এরকম হয়, কনকেভ বলে, অবতল চতুর্ভুজ, এগুলো একটা আঁকতে পারবেন না। আচ্ছা, তো এই হচ্ছে কি অবস্থা, আমরা কি এখন হ্যান্ড রেজ দিব না? জি ভাইয়া, কিছু হ্যান্ড রেজ হ্যাঁ নিয়ে কিছু, দিবেন। এই একজন মোহাম্মদ আব্দুল আহাদকে ফার্স্ট একটু ইয়া করেন, ও কি জানি একটা প্রবলেম বলতেছিল। এটা 4 সেন্টিমিটার ভাই, এটা 4 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 4 এটা 2, লিখে দিতে হবে এখানে না, এটা 4 এটা 4 এটা 4 এটা 2। হুম, কই কথা বলতেছ আমি শুনতেছি না নাকি? অপূর্ব ভাইয়া, তোমার পারমিশন দেওয়া হয়েছে, আনমিউট করে কথা বলতে পারো। আহ, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনি হ্যাঁ কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। জি আচ্ছা জি ভাই, বলেন। কোয়েশ্চেন 2 এর বি নাম্বার অপশনটা একটু বুঝিয়ে দেওয়া যাবে? পোল কোশ্চেন 2, বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে স্থূলকোণ ভাই, বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা হচ্ছে স্থূলকোণ। ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের যদি আমি একটা চাপ খণ্ডন করি, এর মধ্যে বড় যে চাপটা হয় সেটাকে অধিচাপ বলি, আর ছোট যে চাপটা হয় সেটাকে আমরা উপচাপ বলি। তো কোন একটা চাপের উপরে দণ্ডায়মান মানে ওই চাপটার উপরে কোণটা থাকবে। তো এটা যদি আপনার চাপ হয়, যে এটা যদি একটা বৃত্ত চাপ হয়, তো এইটার উপরে কোণটা থাকবে, এই যে উপরে, তো এটার উপরে যে বৃত্তস্থ কোণটা, সেটা কি স্থূলকোণ নাকি সূক্ষ্মকোণ সেটা আমরা বলতে চাচ্ছি। মনে রাখবেন অধিচাপের উপরে যে কোণটা থাকে সেটা হচ্ছে সবসময় স্থূলকোণ, আর উপচাপের উপরে যে কোণটা থাকে, এই যে মনে করেন এই যে এতটুকু চাপের উপচাপ, এটার উপরে যে কোণটা থাকে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই যে, এগুলো সবগুলো হচ্ছে আর সূক্ষ্মকোণ। ভাই ওই কেন্দ্রস্থ কোণটা কি হবে? এটা কেন্দ্রস্থ কোণটা হবে হচ্ছে প্রবৃত্ত কোণ, এটার কেন্দ্রস্থ কোণটা হচ্ছে একই। প্রবৃত্ত কোণ, এই যে এইটা, এটা হবে হ্যাঁ হচ্ছে ভাই, আপনার কেন্দ্রস্থ কোণ, এটা প্রবৃত্ত কোণ, প্রবৃত্ত কোণ মানে হচ্ছে 180 ডিগ্রির চেয়ে বড় আর কি, হ্যাঁ। 180 ডিগ্রির চেয়ে বড়। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ওকে, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, বলেন। ভাইয়া, নববিন্দু কি আর নববিন্দুটা কিভাবে আঁকতে হয় এটা একটু বলবেন? নববিন্দু, ত্রিভুজে। নববিন্দু, জি। আচ্ছা নববিন্দু বলি, নববিন্দু বলতে বলছেন, না বলি কেমনে? আচ্ছা এটা হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের হচ্ছে আপনার 3টা বাহুর মধ্যবিন্দু, 3টা বাহুর মধ্যবিন্দু, so এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, 3টা বাহুর মধ্যবিন্দু নিলাম। তারপরে হচ্ছে এই ত্রিভুজের আপনার 3টা লম্ব আঁকবেন, এই ত্রিভুজের আপনি 3টা লম্ব আঁকবেন। তো এই 3টা লম্বের, এই যে এটা একটা লম্ব আঁকলেন, এটা একটা লম্ব আঁকলেন, এটা একটা লম্ব আঁকলেন, ঠিক আছে, এই 3টা লম্বের পাদবিন্দু ত্রয়, মানে লম্বগুলো যেই জায়গায় পড়বে আর কি, লম্বগুলো যেই জায়গায় পড়বে। তো কয়টা বিন্দু হলো? 6টা হলো না? 6টা হলো তো? জি। জি। এরপর এই লম্ব বিন্দু আর হচ্ছে শীর্ষের এই যে এতটুকু অংশ আছে না, এই যে লম্ব বিন্দু আর শীর্ষের যে এতটুকু অংশ, এই এতটুকু অংশের মধ্যবিন্দুটা নেবেন। আবার এই লম্ব বিন্দু আর এই শীর্ষের এই যে এতটুকু অংশ আছে না, এটা মধ্যবিন্দুটা নেবেন। আবার এই লম্ব বিন্দু আর শীর্ষের এই যে এতটুকু অংশ আছে না, এটা মধ্যবিন্দুটা নেবেন। কয়টা বিন্দু হলো? 9টা হলো না? তো কি কি বললাম? 3টা বাহুর 3টা মধ্যবিন্দু ত্রয়, 3টা লম্বের ভাইয়া, লম্ব বিন্দু, মধ্যমা নিতে হবে না? না না মধ্যমা না, মধ্যমা না, মধ্যমা মানে আচ্ছা। মধ্যমা, আসলে আপনি মধ্যমা নেওয়া মানে কি, মানে আপনি মধ্যমা মানে মধ্যবিন্দু আছে যখন তখন তো মধ্যমা আঁকতে পারেন, কিন্তু মধ্যমা আঁকার কোনো দরকার নেই আর কি, জি। মধ্যমা আঁকার কোনো দরকার নেই। তো আমাদের একটা ত্রিভুজ, ওই ত্রিভুজের আমরা ফার্স্টে ফাইন্ড আউট করবো কি 3টা বাহুর মধ্যবিন্দু ফাইন্ড আউট করবো, 3টা বাহুর মধ্যবিন্দু ফাইন্ড আউট করার পর আমরা হচ্ছে 3টার লম্ব বিন্দু ফাইন্ড আউট করবো, লম্ব বিন্দু ফাইন্ড আউট করার পর লম্ব মানে সরি লম্ব বিন্দু বলতে 3টা লম্ব ত্রয়ের পাদবিন্দুগুলা ফাইন্ড আউট করবো, মানে লম্বগুলা যে জায়গায় পড়বে।
এরপরে 3টা লম্ব যে জায়গায় ছেদ করবে সেটাকেই তো আমরা বলি লম্ববিন্দু, তাই না? এই লম্ববিন্দু জি। থেকে শীর্ষের দূরত্বের মধ্যবিন্দুটা নিব, লম্ববিন্দু থেকে শীর্ষের দূরত্বের মধ্যবিন্দুটা নিব। এই হচ্ছে মোট টোটাল 9টা বিন্দু আর কি। এই টোটাল 9টা বিন্দু দিয়ে যে বৃত্তটা যাবে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে নববিন্দু বৃত্ত। এই টোটাল 9টা বিন্দু দিয়ে যে বৃত্তটা যাবে, এই আর কি। এটা আঁকাটা একটু টাফ। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা একটু আঁকাটা একটু টাফ, কেমন জানি মিলতে চায় না, আগে চেষ্টা করি। আচ্ছা, ওকে। জাহিদ ভাইয়া, তোমার পারমিশন দেওয়া আছে, তুমি আনমিউট করে কথা বলো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। এই যে সম্পাদ্য 10 একটা আঁকালেন, মানে আঁকালেন না সম্পাদ্য 10টা। ভাই একটু প্রশ্নটা বলেন ভাই, আমার তো নাম্বার মনে নেই। প্রশ্নটা কি? হ্যাঁ দাঁড়ান বলতেছি একটু। প্রশ্নটা একটু বুঝলাম। সম্পাদ্য 10 তো ইয়া না 11টা। কোন বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। হ্যাঁ, বলেন। তো এটা তো আপনারটা ছাড়া আরেকটা আমি দেখছি, মানে ওইটাতে তারা কি করছে, তারা একটা ব্যাসার্ধটা নিয়ে নিছে আর কি। মানে নিচের দিকে যেটা ছিল ও আর, হ্যাঁ, তারা আরেকটা ব্যাসার্ধ নিছে ওপি, এটা নিচে মানে আর কি ডান দিক বরাবর নিছে। তো ওইখান থেকে ব্যাসার্ধ পি বিন্দুতে তখন, মানে পি বিন্দুতে ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্ত আঁকছে, মানে একটা ওই বৃত্তটার মধ্যে হয়ে গেছে আর কি, মানে দোনোটা বৃত্তই একই ভাবে ব্যাসার্ধ। তো তারপরে দোনোটা স্পর্শক মিলে দিছে, তারপর ওইটা দিয়ে দিছে 60 ডিগ্রি। তো এটা কি 60 ডিগ্রি হয় নাকি? দাঁড়ান আমি একটু কথাটা বুঝি, দাঁড়ান। চিত্রটা যদি বুঝতে পারতাম তাহলে হয়তো কি করা যায় এটা। আচ্ছা, আমরা এফিসিয়েন্সি দিকে আসি। ব্যাপারটা চাপতে, এটা বুঝছেন? আচ্ছা বুঝছি ভাই। তো এটা আরেকটা বুঝছেন, আচ্ছা। কথা বলতে, বলেন। আচ্ছা ওই যে আপনি যে এই যে মনে করেন যে আইকিউসি সিস্টেম গুলো, এই যে আইকিউ গুলা প্রশ্নগুলা, আচ্ছা তো আচ্ছা, হ্যাঁ। ভাই এই আর কি মানে এগুলার কি কোনো বই সিস্টেম কোনো কিছু আছে নাকি? বইয়ের তো অভাব নেই। বই সিস্টেম বইয়েরও? যদি বলেন, বইয়ের তো অভাব নেই। এগুলা নিয়ে যদি আপনি বই দেখতে চান, বইয়ের অভাব নেই। একটা বই আছে, দেখেন, বইটা আমার পছন্দের বই। আমি সবগুলো শেষ করতে পারিনি। 536 পাজলস, ইংলিশ বই আর কি, বুঝছেন? আচ্ছা তারপরে বলবেন। এগুলার কিছু, এই যে বইটার নামই এটা, 536 পাজলস, বইটার নামই এটা। তারপরে হচ্ছে গিয়ে ইংলিশ একটা রাইটারের বই, বুঝছেন? তারপরে ভাই এগুলার বাংলা এগুলার ভার্সনের। বাংলা ভার্সনে হচ্ছে নিউরনের অনুরণন দেখতে পারেন। নিউরনের অনুরণন গুলো উত্তর দেওয়া নেই, এটা হচ্ছে কথা। নিউরনের অনুরণনে উত্তর দেওয়া নেই, এখানে অনেক সুন্দর সুন্দর পাজল টাইপ অঙ্ক আছে। থিঙ্ক করতে হবে, আপনার ভাবতে হবে, এরকম অনেক অঙ্ক আছে এখানে। নিউরন অনুরণনে অনুরণন আছে, নিউরনে আবার অনুরণন আছে। তো তো এই আর কি, মানে আপনি আপনি জাস্ট একটু বা এগুলার জন্য এত কিছু করাও লাগে না। আপনি জাস্ট রকমারিতে ঢুকবেন, রকমারিতে ঢুকেছে খালি আপনি এইভাবে দিয়ে সার্চ দিলে, গণিতের ধাঁধার বই, এটা দিয়ে সার্চ দিলেও দেখবেন যে রকমারি আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে, বুঝছেন? মানে এটা আমি যে আপনাকে বলা লাগবে এরকমও না আর কি, মানে এগুলো সোর্সের অভাব নেই আর কি, বুঝছেন? এই আপনি ওইখান থেকে রকমারি একটা নিয়ে প্রতিষ্ঠাতা কি জানা সোহাগ ভাই না? প্রতিষ্ঠাতা, হ্যাঁ, ওইটা দিয়ে তো কাজ নেই আপনার। আপনার হেল্প হচ্ছে নাকি ওইটা দিয়ে কাজ? সরকারি আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে গিয়ে রকমারি আর কি। আচ্ছা ভাই। তো ওইখান থেকে পাবেন, এই আর কি। আচ্ছা, তারপর ভাই আর আই হ্যাভ এ কোশ্চেন। সামিয়া ভাইয়া, তোমার পারমিশন দেওয়া আছে, তুমি আনমিউট করে কথা বলতে পারো। হ্যালো, হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। সেকেন্ড ফ্লোরটাতে একটু যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে, চলে আসছি। সেকেন্ড ফ্লোর? আমি তো এটা সেকেন্ড পলি দেখতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, এখানে প্রথম যে অপশনটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, বলে না কোনো দুইটি বিন্দু বা কোনো একটি বিন্দু থেকে, সেই ক্ষেত্রে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে তো একটা বৃত্ত
আঁকলে দুই দিক চার দিক থেকেই তো আঁকা যায় না স্পর্শ বহিস্থ মানে কোনো কথাটা বিন্দু না না, বৃত্তের বহিস্থ কোন বিন্দু মানে হচ্ছে একটা বিন্দুই। কোনো একটি বহিস্থ বিন্দু বলে কোন, নাই তো। না না না, বহিস্থ কোন বিন্দু মানে একটা বিন্দুই। যখন আপনাকে হচ্ছে নর্মালি একজন মানুষ বলা হয়, তা আপনি তখন ধরেই নেন যে ওই মানুষটার দুইটা হাত থাকবে, দুইটা পা থাকবে, চুল থাকবে, এগুলো তো আপনি ধরেই নেন, তাই না? তো মানুষ বললে তো আপনার চোখের সামনে হচ্ছে কি একটা মানে লেজওয়ালা কোনো প্রাণী সামনে আসে না, তাই না? তো কিছু কিছু জিনিসটা যেহেতু ধ্রুব সত্য, কোন বিন্দু মানে হচ্ছে কোনো একটা বিন্দুই। কোন বিন্দু মানে হচ্ছে এটার বৃত্তের বাইরে যে কোনো একটা বিন্দুর কথা বলা হচ্ছে, এই একটা বিন্দুর কথা বলা হচ্ছে, এই একটা বিন্দু, যে কোনো একটা বিন্দুর কথাই বলা হচ্ছে কোনো বিন্দু মানে। এটাতে ডাউট নেই, এটা সমস্যা নেই, এটা সমস্যা নেই। কোনো একটা বিন্দু বলতে কোনো একটা বিন্দু প্রত্যেকটা থেকে বলেছি। যদি দুটা করে স্পর্শকা কি? আরে আরে, তো এখানে আপনি ওই একটা বিন্দুর কথাই এখানে বলা হচ্ছে, যে এই একটা বিন্দুর কথা এখানে বলা হচ্ছে, মানে সোজা কথা এই কোনো বিন্দু মানে কোনো একটা বিন্দুই বুঝতে হবে আপনার এখানে, এটা হচ্ছে কথা। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু মানে এখানে এই কোনো একটা বিন্দুই বুঝতে হবে, এটা। আল্লাহ 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 আল্লাহ, ভগবান, মানে একটু চান্স পাইলেই ভাবে যে সবগুলাতে হচ্ছে গিয়ে কোনো না কোনো একটা ডাউট তোলা যায়। এটাতে ডাউট তোলা যায় না রে। এটা সিম্পল, এটা এইভাবে করেই চিন্তা করতে হবে আপনার, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু এটাতে সমস্যা আছে, বৃত্তস্থ না কেন্দ্রস্থ এটা বোঝা যাচ্ছে না। বৃত্তস্থ কোণ না কেন্দ্রস্থ কোণ বোঝা যাচ্ছে না। যদি আপনার বইয়ের মধ্যে ডিরেক্ট লিখে ফেলে, দেখেন বইয়ের ডিরেক্ট লিখে ফেলে বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান কোণ হচ্ছে কি স্থূলকোণ, কিন্তু এটা ঠিক না। অধিচাপের উপরে কেন্দ্রস্থ কোণও থাকতে পারে, বৃত্তস্থ কোণও থাকতে পারে। আচ্ছা ভাই, thank you. হুম, ওকে। আজিজ ভাইয়া, তাহলে কি আমরা শেষ করতে পারি ভাইয়া? অবশ্যই। আপনি অবশ্যই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম। ভাইয়া তাহলে পিডিএফ একটু ভাই আপলোড করে দেন। হ্যাঁ, কাউসার ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, তাহলে আজকের মতো আমরা এই পর্যন্ত। আর যারা স্টুডেন্ট হয়তো আজকে কথা বলতে পারো নাই, নেক্সট দিনে তোমাদের আবার পারমিশন দেওয়া হবে। একদিনে তো সবাইকে কথা বলা দেওয়ার আসলে সুযোগ তেমন হয় না। আর সেকেন্ড পর্বে যারা নতুন আছো, ভাইয়া তোমাদের প্রোফাইল আইডিতে তোমাদের পিডিএফ এবং ভিডিওটা ওইখান থেকে থেকে যাবে, ওইখান থেকে তোমরা দেখে নিও। ভাইয়া যথেষ্ট স্লাইড গুলো বুঝেছে, এর মাঝে যদি তোমাদের কোনো স্লাইডে গ্যাপ থেকে থাকে তো সেক্ষেত্রে রিপ্লে ভিডিও তো দেখে নেওয়ার আমাদের সুযোগ আছে। তো আজকের মতো আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।